Welcome everyone to another episode of SFP podcast. Today we're going to be talking about Barcelona. আমরা আমাদের সাথে আজকে পাঁচজন ফ্যান অলরেডি চলে এসেছে বার্সেলোনা ডিসকাস করার জন্য। আমাদের সাথে আছে সাকিব সাদাত সন্ধি ভাই ফ্রম 15 ব্যাচ, মোহাম্মদ আরিফিন ভাই ফ্রম 16 ব্যাচ, মুনিম এন্ড আতিকুর রহমান ফ্রম 17 ব্যাচ এন্ড চয়ন ফ্রম 18 ব্যাচ। তো আমি 19 আজকে চয়ন ফ্রম 19 ব্যাচ। তো আজকে আমরা বার্সেলোনার কথা বলতে চাই। তো প্রথমেই আমি লাস্ট সিজন অবশ্যই একটা ডিপ্রেসিং সিজন ছিল বার্সেলোনার জন্য, তবুও জাস্ট একটু জানার জন্য আমি সবার কাছে একটু যেতে চাই যে লাস্ট সিজনের রিভিউ জানার জন্য, what they think about last season's performance and everything. প্রথমে চলে যাচ্ছে মুনিমের কাছে। Okay, so obvious, really disappointed. I mean, সবারই মোটামুটি এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ এই সিজনে হয়তো বা এতটা ভালো করবে না, বাট দ্য এন্ডিং, আই মিন, টু গেট থ্রাশড বাই বায়ার্ন লাইক দ্যাট, আমি কখনোই এক্সপেক্ট করিনি। অ্যান্ড ওই টাইমটা অ্যাজ আ বার্সা ফ্যান, প্রত্যেকটা বার্সা ফ্যানই মনে করতেছিল যে কেন বার্সা সাপোর্ট করা শুরু করছিলাম। ওয়েল, ওভারঅল যদি আমি বলি তাহলে শুরুটা অবভিয়াসলি কেউই তখন ভালভার্দেকে কোচ হিসেবে পরবর্তী সিজনে দেখতে চায় নাই। এন্ড দেন দিস ওয়াজ অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্টিং। যদিও আমরা হাফ এ সিজন মোটামুটি লিডে ছিলাম এন্ড সবকিছু ঠিকঠাক ছিল, ভালভার্দেকে স্যাক করার পরে সেটিয়েন যখন আসলো, মোটামুটি কিছুটা এক্সপেকটেশন ছিল যে হয়তোবা ওরকম ফ্লুইড পাসিং ফুটবল খেলা হবে, বাট কাজের কাজ অ্যাকচুয়ালি কিছুই হয় না। সো ওভারঅল কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং সিজন এন্ড দ্যাটস ইট। আরিফিন ভাই। আচ্ছা, সো সিজনের শুরুতে আমি শিওর যে প্রত্যেকটা বার্সা ফ্যানই পুরো ডিসঅ্যাপয়েন্টেড ছিল, বিকজ আফটার অ্যানফিল্ড এন্ড সিডিআর হারার পরও ভালভার্দেকে স্যাক করা হয় নাই। সো আমাদের বোঝা হয়ে গেছিল যে এই সিজনটাও যাবে, কিছু হবে না আলটিমেটলি। বাট একটু এক্সাইটেড ছিলাম বিকজ অফ ডিয়ং এন্ড আবার গ্রিজম্যানও আসছিল, বাট সিজনের শুরুটা অনেক বাজে হয়েছে অ্যাজ ইউজুয়াল। কিছুই হয় নাই, তোমার লাইক অগোছালো প্লে হয়েছে পুরা। তারপর ভালভার্দেকে স্যাক করলো, দেন সেটিয়েন আসলো। তো সেটিয়েন অ্যাকচুয়ালি আমাদের হোপটাকে বাড়াই দিছে অনেক। ও আয়সা অনেক বুলশিট প্রেস ব্রিফিং দিছে যে ও বার্সা ফিলসফি ব্যাক করাবে, হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা। তো আমরাও ভাবছি যে ওরকম টাইপের ফুটবল দেখবো আবার। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও কি করতো, ওই মুরগি চোর ভিদালকে আলটিমেটলি খেলাইতো সারাক্ষণ। তারপর ভিদালকে খেলানোর জন্য যেটা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি আফটার প্যান্ডেমিকের আগে তাও একটু কিছু ভালো ছিল, বাট প্যান্ডেমিকের পর ও ভিদালকে পুরো স্টার্টার বানায় ফেলছে। আই ডোন্ট নো ওয়াই। মানে প্যান্ডেমিকের পর যে ফার্স্ট ম্যাচটা ছিল ওটাতে ভিদাল ভালো খেলছিল এন্ড গোলও দিছিল, রাইট? এরপরে থেকে ওকে পুরো স্টার্টার বানাই দিছে। আর ভিদাল স্টার্ট করার জন্য যেটা হয়েছে, মেসির পজিশনটা ও অকুপাই করে ফেলছে আর মেসিকে পুরো ইনসাইডে ব্যাক করাই দিছে। তো আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিডফিল্ডও ক্রিয়েটিভিটি ছিল না, তো মেসিকে পুরো ডিপে নামতে হয়েছে। ডিপে আসেন লাইক মিডফিল্ডের লাইনে এসে পড়া লাগছে। অ্যান্ড এই মেসি কিন্তু আর আগের মেসি না যে এনার্জেটিক অনেক। তো আলটিমেটলি মেসিকে তারপর অন্যদের প্রেস করতে বল পাইতো এন্ড কাউন্টার করতো, আমরা আলটিমেটলি কনসেপ্ট করে গোল খাইতাম। এটা রুটিন ছিল, মানে জাস্ট কাউন্টারে গোল খেতে থাকতাম। বাট সিজনের শুরুতেও অ্যাটলিস্ট এক্সপেক্ট করি না যে বায়ার্নের সাথে এরকম মারাটা খাবো, অনেস্টলি। মানে দিস ওয়াজ ওয়ে টু মাচ টু হ্যান্ডেল। বাট যাই হোক, যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে, বিকজ এটা হওয়ার জন্য অ্যাটলিস্ট আমরা মানে রিয়েলাইজ করতে পারছি। আমরা তো আগেই রিয়েলাইজ করছি, মানে অ্যাটলিস্ট বোর্ড প্লেয়ার সবাই রিয়েলাইজ করছে যে দেয়ার টাইম ইজ ওভার অ্যান্ড ইট ওয়াজ লং ডিউ ফর ওভার রিবিল্ড আর কি। দ্যাটস মাই ওভারভিউ আর কি। আচ্ছা, চয়ন। আরেফিন ভাই অ্যাকচুয়ালি যেটা বললো যে ওই ইয়ার ব্যাপারটা নিয়ে, সেতিয়ানের ব্যাপারটা নিয়ে, যে সেতিয়ান আসার আগ পর্যন্ত ভাই আমরা কোনো হোপই ছিল না, কারণ অ্যানফিল্ড ডিজাস্টারের পরও যদি কাউকে স্যাক না করা হয়, ওইভাবে একটা মানে টিমটার মোরালই কিছু ছিল না অ্যানফিল্ডে মানে একটা টিমের খেলার স্টাইল তো পড়ার কথা, কোনো মোরাল নাই একটা টিমের, দাঁড়াইতে পারে না ফুটের সামনে। এরপরও যদি কোচকে স্যাক করা না হয় তাহলে ওখানে আর কোনো হোপ থাকে না। কিন্তু সেপিয়ান নিয়ে অ্যাকচুয়ালি আমরা বার্সা ফ্যানরা সামান্য হোপফুল ছিলাম, কারণ আমরা বেটিসে খেলা দেখছি, ওর বেটিসেও খুব একটা খারাপ খেলায় নাই। এন্ড মানে ওর পজিশন বেসড ফুটবল, ফ্লুইড ফুটবল, আমরা একটু হোপফুল ছিলাম। কিন্তু আবার সেই এই প্যান্ডেমিকের পরেই কাজটা করলো। ভিদালকে আমরা সেকেন্ড স্ট্রাইকার খেলাচ্ছি, আমরা মেসিকে খেলাচ্ছি রাইট উইংয়ে, আমরা গ্রিজম্যানকে অলরেডি আউট অফ পজিশন। তো এট দ্য এন্ড অফ দ্য যেটা দাঁড়াচ্ছে, আমাদের ফ্রন্ট মিডের একটা প্লেয়ারও তাদের ইউজের পজিশনে খেলতে পারতেছে না। তো লাস্টে গিয়ে কিছুই দাঁড়ায় না। ওই এখন এই ডিজাস্টারটা অ্যাকচুয়ালি যেটা 8-2,
8-2টা ভাই অনেক বেশি হয়ে গেছে ট্রু, কিন্তু ভাই ডিজাস্টারটা ইনএভিটেবল ছিল। আমরা যারা 2 বছর ধরে খেলা দেখে আসতেছি, যে বার্সা যেভাবে খেলতেছে আর বায়ার্ন যেই ফর্মে ছিল, একটা হিউমিলিয়েশন ইনএভিটেবল এবং দরকার ছিল হিউমিলিয়েশনটা। এবং যেই কাজটা রোমা আর অ্যানফিল্ডের সাথে পর হওয়া উচিত ছিল, সেটা এখন অ্যাটলিস্ট হবেই আশা করতেছি। যদিও বোর্ডের অবস্থা দেখে আশা খুব একটা রাখতে পারতেছি না, তাও ভাই এখন দেখা যাক পরের সিজনে কি হয়। আচ্ছা, সন্ধি ভাই। আচ্ছা, লাস্ট সিজন নিয়ে অ্যাকচুয়ালি তেমন কিছু বলার নাই, কারণ মানে যাই বলতে যাবো পুরোটাই একটা বিশাল বড় ডিজাস্টার ছিল। মানে বেশ কয়েক বছর পর যেহেতু ট্রফিলেস সিজন গেল একটা, আর ট্রফিলেস সিজন যাওয়ার তো একটা এরকম যদি হয় যে হ্যাঁ আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল যে আমরা এবার হয়তো 2টা ট্রফি পাবো বা এবার হয়তো খুব ভালো করবো, অ্যাটলিস্ট লিগটা জিতবো, আমাদের অ্যাকচুয়ালি এরকম কোনো এক্সপেকটেশন ছিল না। আমরা মোটেও ভালো খেলি নাই, স্পেশালি সেটিয়েন আসার পর থেকে ওর যে ক্রিফিয়ান ফিলোসফি, ওর যেসব ফিলোসফি ছিল আর কি, ওগুলোর কোনো কিছুই মোটামুটি মাঠে ইমপ্লাই করা হয় নাই। ওর মতো করে খেলা সাজানো ট্রাই করতে আর কি, একটা মিড টেবিল কোচ, মিডটা টিমের জন্য একটা পারফেক্ট কোচ, বাট বার্সেলোনাকে ম্যানেজ করার মতো যেখানে হচ্ছে এতগুলা বিগ নেম খেলতেছে, এটা ওর ম্যাচের মধ্যে দেখা গেছে যে সে বড় নেম ড্রপ করতে পারে না, অথবা হচ্ছে এরকম সে ডিরেক্টলি বলে যে আমি যদি একটা ম্যাচে হারি, এখানে যদি আমি মানে যারা হচ্ছে ইয়াং প্লেয়ার আছে তাদেরকে খেলাই, তাহলে সেইটার দায়ভারটা সে নিতে চায় না আর কি। তো এখন যেটা কথা সেটা হচ্ছে অ্যানফিল্ড ডিজাস্টারের পরে আমরা হয়তো চিন্তা করছিলাম যে অনেক রকমের চেঞ্জ আসবে আমাদের বোর্ড বা ম্যানেজমেন্ট, প্লেয়ার সবকিছুতে, বাট হয়তো বড় নেম কিছু আমরা নিয়ে আসছি। মানে ওই যে প্রত্যেকবার নেইমার যাওয়ার পর থেকে প্রত্যেক উইন্ডোতে আমরা যে কাজটা করি আর কি, যে একটা বড় প্লেয়ারকে টার্গেট করব, এরপর ওকে যেভাবে হোক নিয়ে আসবো। এখন এইভাবে প্লেয়ার আনার পর যদি আউট অফ পজিশন খেলাইতে থাকি, আমাদের কোনো প্রপার উইঙ্গার ছিল না, যে ছিল সে এক কোচ দেখার পরে ইনজুর্ড হয়ে আরেক কোচ দেখতেছে। সো আমাদের মোটামুটি হাতেও তেমন অপশন ছিল না। আর বায়ার্নের সাথে যে ডিজাস্টারটা আমাদের হইলো, এই ব্যাপারটা আমরা হয়তো ফাজলামি করে ম্যাচের আগে বলছি যে আরে 7-8টা খাবো। যখনই কেউ জিজ্ঞেস করছে, একটা বায়ার্ন ফ্যান ফ্রেন্ড হয়তো আমাকে বললো যে তোর কি মনে হয়, কি প্রেডিক্ট করতেছিস, আমি ফাজলামি করে বলছি যে হয়তো 7-8টা খাবো, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ফাজলামি ছিল না। মানে মাথায় এরকম একটা চিন্তা ছিল খাইতেও পারি, কারণ আমাদের টিম একবারে এজ টিম, প্রত্যেকবারই মেসি আছে দেখে ওর একটা ম্যাজিক দিয়ে আমরা কোনোভাবে পার পেয়ে যাবো, এই জিনিসটা অ্যাকচুয়ালি সবার সাথে পসিবল না। প্রত্যেকটা বার কাউন্টার অ্যাটাকে আমরা খুব বাজেভাবে মারা খেয়ে গেছি প্রত্যেকটা ম্যাচে মোটামুটি। আর প্যান্ডেমিকের আগ পর্যন্ত আমরা কিভাবে লিড ধরে রাখছিলাম, এটার একটা বড় রিজন হচ্ছে মাদ্রিদ খুবই বাজে খেলছিল তার আগে। আমরা পয়েন্ট ড্রপ করলে ওরা পয়েন্ট ড্রপ করে, আমরা ড্র করলে ওরা হারে, এইগুলা কারণে। বাট এরপর থেকে ওরা পুরাপুরি মানে কোনো ম্যাচ হারে নাই আর কি প্যান্ডেমিকের পর মাদ্রিদ, আর সেখানে আমরা তো আমাদের লিড হারাইলাম, এরপর একটা বড় গ্যাপ নিয়ে আমরা এটা হারলাম। সো যাই হোক, যেটা আরেফিন বলল যে আমরা যেভাবে মানে এত বাজে রকম ভাবে একটা এম্বারাসমেন্ট আমরা লাস্ট পর্যন্ত ফেস করার কারণে শেষ পর্যন্ত হয়তো এখন একটা এই যে নো কনফিডেন্সের ভোটিং এর ব্যাপার, অথবা একটা আসলেই যে আমাদের, যদিও এখনো পর্যন্ত এরকম কিছু দেখি নাই যে ডিফেন্সে বিশাল একটা চেঞ্জ নিয়ে আসতেছে, যেটার জন্য আমরা প্রত্যেকবার সাফার করতেছি আর কি। তবে আশা করতেছি আর যে কয়দিন ট্রান্সফার উইন্ডোর বাকি আছে ভালো কিছু সাইনিং হবে আর কি। এই আচ্ছা, আতিক। আচ্ছা, আসলে সবাই বলে ফেলছে, মানে এটাই আসলে কারণ। তবু আসলে মানে এত ডিজাস্টার আসলে কেউ এক্সপেক্ট করে নাই। প্যান্ডেমিকের পরে আসলে বার্সার প্রতিটা খেলাই দেখছি আমি, তো খেলাধুলা আসলে খুব বাজে হচ্ছিল, কিন্তু এত ভয়াবহভাবে হারবে এটা আসলে কেউ ভাবে নাই। যে আপনার সেই রোমার পরে তারপর হচ্ছে লিভারপুলের মানে সেই ডিজাস্টারের পরে আসলে ডিফেন্সে অ্যাটলিস্ট একটা চেঞ্জ আনা দরকার ছিল। এখন যে বার্সার যে ফুল ব্যাক, তারা আসলে বার্সেলোনার মতো একটা টিমে আসলে রেগুলার স্টার্টার হওয়ার মতো না। তারপর হচ্ছে পিকেরও এজ হয়ে গেছে। তো মানে এরকম একটা হিউমিলিয়েশন আসলে আমরা বুঝতেছিলাম যে হবে, কিন্তু এরকম মানে এরকম হবে যে লিগও জিতি নাই, কোপা ডেল রেও নাই, তারপরে মানে ইসিএল থেকে লিটারালি হিউমিলিয়েট করে বের হয়ে আসতেছে, এটা আসলে আমরা আশা করিনি। অ্যাটলিস্ট মানে যদি 3-0 4-0 হারতো তাহলে একটা ইয়া ছিল। তো এখন নিউ সিজনে আসলে আমরা আশা করতেছিলাম যে একটা মানে ডিফেন্স লাইনে একটা এন্টার চেঞ্জ আসবে, কিন্তু ওরকম তো রুমার দেখতেছি না। সো মানে গত সিজনের ইয়াতে আসলে হতাশই বলা যায়। আচ্ছা, তো আমরা এখন পরের টপিক গুলোতে চলে যেতে পারি। লুকিং ফরওয়ার্ড।
আমরা বার্সেলোনাকে দেখছি যে থিয়াগো এবং জিনি ওয়ানালরামের সাথে রুমোর্ড ট্রান্সফার। তো এখন দুইজনের কিন্তু মোটামুটি ডিফারেন্ট সেটস অফ কোয়ালিটিস আছে, দুইজনই মোটামুটি ভালো প্লেয়ার। এখন আমরা থিয়াগো আর ওয়ানালরামের মধ্যে কে কাকে প্রেফার করছে এবং কেন? মুনিম। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি কোম্যানের খেলা বেশ কিছুদিন ধরে ফলো করি। আমি হচ্ছে অনেক আগে থেকেই যখন প্রিমিয়ার লিগ ফলো করতাম তখন এভারটনে কোম্যানের খেলা দেখছি। তো এভারটনে এতটা ইন্টারেস্টেড ছিল না, বাট রিসেন্টলি নেদারল্যান্ড টিমের যদি আমরা খেলাগুলো একটু অ্যানালাইজ করি, এখন আমাদের টিমে কে কে আছে? অলরেডি ফ্র্যাঙ্কি ডিয়ং, রিকি পুচ, খুবই ভালো দুইটা মিডফিল্ড অপশন, তার সাথে মিরালেন পিয়ানিচ। তো তিনটা খুবই ভালো মিডফিল্ডার। এদের ব্যাপারে আমাদের যে জিনিসটা একটু বুঝতে হবে, তিনজনই কিন্তু কন্ট্রোল, ঠিক আছে? তো তিনজনের মধ্যে কেউই কিন্তু ওরকম ওয়ার্ক হর্স না। ওয়ার্ক হর্স বলতে মেসি কিন্তু ওরকম ভাবে প্রেস করে না। মেসি যেটা করে সেটা হচ্ছে পিছে ম্যাক্সিমাম টাইম হাতে হেঁটে সে স্পেস খোঁজে, ঠিক আছে? কিন্তু মেসি যেই মানে যেহেতু সে এতটা কাজ করে না, তারই ফেলে দেওয়া কাজটা করার জন্য আমাদের এক্সট্রিম লেভেলের একটা ওয়ার্ক হর্স অ্যাকচুয়ালি দরকার, যদি আমরা কোম্যানের আন্ডারে প্রপার ফুটবল খেলতে চাই। তো এই জন্য সব দিক বিবেচনা করলে অ্যাকচুয়ালি ওয়াইনালডাম কিন্তু থিয়াগোর চেয়ে বেটার অপশন, যদিও আমরা সবাই বিশ্বাস করি যে থিয়াগো ইজ ওভারঅল আ বেটার মিডফিল্ডার দেন ওয়াইনালডাম। কিন্তু আমাদের কিন্তু এখন বেটার মিডফিল্ডার দরকার নেই, আমাদের কমপ্লিমেন্টারি মিডফিল্ডার দরকার। আমরা কেউই হয়তো বা ডিসএগ্রি করবো না যে ডিয়ং হচ্ছে জেনারেশনাল একটা ট্যালেন্ট। ডিয়ং এর মতো ফুটবলার প্রবলি 10-20 বছরে একবার আসে। তো এই ডিয়ং এর যদি পারফেক্ট খেলাটা বের করতে হয়, 100% একটা ওয়ার্কআউট লাগবে। এন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে তারা কিন্তু নেদারল্যান্ডে একসাথে খেলে, এন্ড নেদারল্যান্ডের ফুটবল কিন্তু অসম্ভব সুন্দর। গত কোমান আসার পরে নেদারল্যান্ডের ফুটবল খুবই সুন্দর হচ্ছে। সো আমি অবভিয়াসলি ওয়াইনালডেমকে প্রিফার করবো থিয়াগোর সামনে। আরফিন ভাই যদি কিছু অ্যাড করতে চান, ডু ইউ এগ্রি উইথ মুনিম? আচ্ছা, well, yes, I actually agree to him because আরেকটা জিনিস হচ্ছে ইটস জাস্ট এ রিউমার অ্যাবাউট থিয়াগো, রাইট? থিয়াগো আমার মনে হয় না মানে কোনো কারণ ছাড়া আই এখানে থিঙ্ক আসবে। আমি লাস্ট জাস্ট 20 রিউমার 24 ছড়াইতেছে, সবাই আওয়ার্সে যেটা পাইতেছে ওটা টুইটারে দিয়ে দেখলাম দিচ্ছে। যে জার্নালিস্ট আর সেইং দ্যাট বার্সেলোনা হ্যাজ কন্ট্যাক্টেড থিয়াগোস এজেন্ট। এই হ্যাভ জার্নালিস্ট অনেক কিছুই বলে, এখন দেখতে হবে যে টায়ার ওয়ানের কিছু আসছে নাকি, ওরকম কিছু আমি দেখি নাই। যাক, এখন কথাটা হচ্ছে থিয়াগো যে খেলাবে, আমাদের পিয়ানিচ আছে, ডিয়ং আছে, এন্ড পার্সোনালি আই ফিল যে দে আর সিমিলার কাইন্ড অফ প্লেয়ার টু থিয়াগো। তো এখন তিনটাই কিন্তু থিয়াগো কিন্তু অর্কেস্ট্রেটেড, তো তিনটা অর্কেস্ট্রেটরকে কে কোথায় খেলাবে? আর কোমেন কিন্তু নিজের ইন্টারেস্ট দেখে না হ্যাঁ, থিয়াগোর প্রতি, যতটুকু আমি জানি। কোমেন কিন্তু নিজে থেকে প্রেসিডেন্ট চাচ্ছে ওয়ানেলডামকে থিয়াগোকে, চাচ্ছে। আর কোমেন চাচ্ছে ওয়ানালরামকে। এন্ড প্রেসিডেন্ট তো আর কোচ না, প্রেসিডেন্ট যা ইচ্ছা চাক। এই প্রেসিডেন্ট চাইলে কি না চাইলে কি, এটা তো আমরাই গণায় ধরি না, কোচ কেন গণায় ধরবে? বাট কথা হচ্ছে যে ওয়াইনালডাম ও যেটা বললো যে উই নিড আ ওয়ার্ক হর্স, বিকজ আমাদের মিডফিল্ডে যে ডিয়ং আছে, পিয়ানিচ আছে। ডিয়ং মোটামুটি মোবাইল মিডফিল্ডার, ও অনেক মুভ করে, বাট পিয়ানিচ মনে না অত মুভ করে। রিকি পুজ আছে, রিকি পুজো লাইক কন্ট্রোলিং, বল কন্ট্রোল করে। বাট আমাদের এই যে বক্স টু বক্স যে মিডফিল্ডার একটা দরকার, এখন কিন্তু ভিদাল নাই। ভিদাল থাকার টাইমে কোনো কাজ হয় না, বাট ভিদাল নাই। বাট আমাদের একটা বক্স মিডফিল্ডার দরকার। তো ওই কেসে আমাদের এখন মানে আই গেস থিয়াগো থেকে আই উড প্রেফার ওয়াইনালডাম। এখন অবভিয়াসলি থিয়াগো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এটাতে কোনো ডাউট নাই। মানে ওয়াইনালডাম থেকে অ্যাটলিস্ট 2-3 টাইমস বেটার, বাট রোলটা দেখতে হবে। এখন থিয়াগোকে কিনে ওকে আই গেস খেলাবো কোথায়? টিয়ং আছে, পিয়ানিচ আছে, এন্ড থিয়াগো কিন্তু ডিপে খেলে, মোটামুটি অনেক ডিপই খেলে। তো ওকে যদি এনে যদি ইনকর্পোরেট করতে না পারি, এন্ড ওকে আনতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম 30 to 40 মিলিয়ন আর 50 মিলিয়নও যেতে পারে। মানে এত টাকা দিয়ে যদি ওকে এনে কাজে না লাগাতে পারে তাহলে তো লাভ নেই। তো এখন কোচ যদি মনে করে যে ওয়ানেলডমকে দরকার, কারণ ওয়ানেলডম কিন্তু খেলছে, ডিয়ং এর সাথে খেলছে নেদারল্যান্ডস, রাইট? তো দে হ্যাভ দিস কেমিস্ট্রি। তো ওটা যদি কাজে লাগাতে পারে বার্সাতেও, তাহলে আই গেস ওয়ানেলডম কি নেই। দ্যাটস মাই। আচ্ছা, আরেকটা ট্রান্সফার রুমার যেটা আমরা শুনতে পাচ্ছি যে ডিপাই এর সাথে বার্সেলোনা কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে। তো এখানে আমরা তো ট্রান্সফার সাগার প্রথম দিকে লাস্ট 2-3 মান্থস ধরে দেখে আসতেছি যে আরো বেশি আর কি লাউতারো মার্টিনেজের সাথে বার্সেলোনা কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে। এখন নাম্বার 9 হিসেবে লুইস সুয়ারেজ যেহেতু চলে যাচ্ছে, নাম্বার 9 হিসেবে কাকে প্রেফার করছি আমরা? লাউতারো মার্টিনেজ নাকি মেমফিস ডিপাই? এখানে আরেকটা কথা আছে, আচ্ছা, সেটা হলো সেখানে আরেকটু অ্যাড করতে চাই যে আনসু ফাতিকে নাম্বার 9 হিসেবে খেলানোর একটা কথা আমি কালকে খুব সম্ভবত দেখলাম, হয়তো কোমানি বলছে। তো এই জিনিসটা নিয়ে আর আলোচনা করতে চাই। প্রথমে যাব সন্দীপ ভাইয়ের কাছে। আচ্ছা,
আমার জন্য কি আগের কোয়েশ্চেনটাও এখন শিওর শিওর ভ্যালিড? শিওর শিওর থিয়াগো শিওর ওয়াইনালডাম। আচ্ছা আচ্ছা, এখন আমার পার্সোনালি যদি আমাকে বলা হয় যে কাকে প্রিফার করি, অবভিয়াসলি থিয়াগো। কারণ পিয়ানিচ পিয়ানিচকে আনার, পিয়ানিচ যদিও খুবই ভালো একজন প্লেয়ার, সে হয়তো আরো 2-3 সিজন আমাদেরকে সার্ভ করবে, বাট আমি অবশ্যই থিয়াগোকে একটা স্টার্টার হিসেবে দেখি। ওয়াইনালডামের কথা ও যেটা বললো যে ও একটা ওয়ার্ক হর্স, এটা ট্রু। আমাদের টিমে অ্যাকচুয়ালি ওরকম ওয়ার্ক হর্স কেউ নাই যে অ্যাকচুয়ালি মানে প্রেস রেজিস্ট্যান্ট অথবা হচ্ছে আমাদের মানে অনেক বেশি ওয়ার্ক করে খেলতে পারবে আর কি, যে কোনো টিমের এগেইনস্টে। যেসব থেকে আমরা যখন যেরকম প্রায় ক্ষেত্রে দেখা যায় যে প্লেয়াররা সেকেন্ড হাফের পর অনেক স্লো খেলা দেয়, তো ওয়াইনালডামকে আনলে একটা অপশন থাকে যে আমরা যেসব টিম খুব বেশি প্রেস করে, যেমন বায়ার্নের এগেইনস্টে যদি আমাদের এরকম একজন প্লেয়ার থাকতো তাহলে হয়তো আমাদের মানে যদিও এই টিম নিয়ে আমি বলতে চাই না যে মানে ভালো কোনো ইয়ে থাকতো, বাট মানে আমি জাস্ট বলতেছি নেক্সটে যদি আমরা ফেস করি এরকম কোনো টিম, সেক্ষেত্রে হয়তো কোনো অ্যাডভান্টেজ পেতেও পারি। বাট তারপরেও ওয়াইনালডামকে আমি চাই না, বাট যদি আনে আমার আমার অ্যাকচুয়ালি মিক্সড ফিলিং এই ব্যাপারটাতে। যেহেতু রোনাল্ড কোমান আছে এখানে, তার নিজের অবশ্যই কোচের প্রিফারেন্সকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। যে তার যদি মনে হয় যে হ্যাঁ ওয়াইনালডামকে তার একটা প্রপার প্ল্যানের মধ্যে সে ফেলতে পারবে, তাহলে আমার মনে হয় কোচ যাকে প্রায়োরিটি দিচ্ছে তাকে নিয়ে আসা উচিত। সেকেন্ডলি, মেমফিস ডিপায়ের কথা। ডিপাই যদি আসে, ডিপাই খুবই ভার্সেটাইল একটা প্লেয়ার। তাকে নাম্বার 9-এ খেলানো যাবে, লেফট উইং থেকে সে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার মতো প্লেয়ার। যেমন আমাদের যেটা বললাম আমি যে আমাদের প্রপার কোনো উইঙ্গার নেই, সে একটা প্রপার উইঙ্গার হিসেবে খেলতে পারবে, যেহেতু সে লেফট সাইড থেকে মানে বেশ ভালো রকমের, আমাদের নেইমার যাওয়ার পর থেকে লেফট সাইড থেকে বল নিয়ে মানে একটা ডিফেন্ডারদের যে অ্যাটেনশন ড্র করবে বা তারপরে একটা স্পেস ক্রিয়েট করবে, এরকম কোনো প্লেয়ার আসে নাই। যেই লেফট উইং এ খেলছে মোটামুটি খুবই স্লো খেলা হচ্ছে লেফট সাইড থেকে। তো ডিপায় আসলে এই দিক থেকে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আর গিভেন দ্যাট ওর জন্য মোটামুটি অ্যারাউন্ড 25 মিলিয়নের মনে হয় বিট করতে চাইছে, যদিও এটা রুমার, আমি জানি না এটা কতটুকু সত্যি, বাট 25 মিলিয়ন ইজ এ ভেরি গুড প্রাইস ফর হিম 26 ইয়ার্স হিসেবে আর কি। আর লাস্ট কোশ্চেনটা যেন কি ছিল? এইটার সাথে আর কি। আচ্ছা, আনসু ফাতির ব্যাপারটা হচ্ছে কোমানোকে প্রিসিজন যে ফ্রেন্ডলি গুলোতে আছে ওগুলোতে নাম্বার 9 হিসেবে ট্রাই করতে চাইছে আর কি, জাস্ট দেখতে, যেহেতু ওর ফিনিশিং বেশ ভালো, সেই হিসাবে ওকে হয়তো নাম্বার 9 হিসেবে ট্রাই করায় দেখতে পারে। বাট ও যেহেতু স্পেনেও দেখা গেল লেফট উইং থেকে খুব ভালো খেলতেছে, সো অবভিয়াসলি এটা একটা অপশন আর কি। আমরা যদি লুইস সুয়ারেজকে অফলোড করার পর ডিপাইকে আনি বা না আনি, ডিপাই তো আর প্রপার নাম্বার 9 না অ্যাকচুয়ালি, আনলেস লতারও আসে, আমাদের তো প্রপার নাম্বার 9 এখনো থাকতেছে নাকি। তো সেই ক্ষেত্রে হয়তো গ্রিজমান অথবা ফাতিকে মেকশিফট স্ট্রাইকার হিসেবে খেলানো হবে আর কি, 09 হিসেবে যদি খেলানো হয়। আই গেস সে ওখানে ভালো করবে, কারণ ওর স্কোরিং অ্যাবিলিটি বেশ ভালো। বাট তারপরেও অন্য অপশন হওয়া উচিত না, আমাদের একটা প্রপার নাম্বার 9 অবভিয়াসলি দরকার। আচ্ছা আতিক, ডিপাই নাকি লাউতারো নাম্বার 9 হিসেবে? আচ্ছা, আসলে সুয়ারেজের মতো যদি একজন প্রলিফিক মানে স্কোরার যদি মানে টিম থেকে চলে যায়, তাহলে আসলে ওইরকম মানের বা কাছাকাছি মানের একজন প্লেয়ার আসলে দরকার, যে মানে সিজনে 20-25-30 গোল আসলে করতে পারবে। তো এর জন্য অবশ্যই লাউটারোকে আমি আসলে প্রেফার করি। কিন্তু এখন বার্সা বোর্ডের মনে হয় টাকা পয়সা এখন একটু কম আছে, এর কারণে হয়তোবা মেমফিস ডিপাইকে হয়তো তারা ট্রিগার করতে চায়, এবং মেমফিস ডিপাইকে মেবি 25 মিলিয়নে আর কি তারা আনার চেষ্টা করবে। তো এখন যদি এমনিতে যদি ফিনান্সিয়াল যদি একটু ক্রাইসিস থাকে, তাইলে আমার মনে হয় যে ডিপাই 25 মিলিয়নে আপাতত এই সিজনের জন্য হয়তোবা চালানো যাবে আর কি। আর ওই যে সন্দীপ ভাই যেটা বললো যে লেফট উইং এ আসলে বার্সার একটা ঘাটতি আছে। দেমবেলেকে কিনছিল, দেমবেলে তো মানে ইনজুরিতে অনেক সময় থাকে। তো লেফট সাইডটা মানে জাস্ট আলবার উপরেই আমরা ডিপেন্ড করতেছি। তো আলবা দেখা যায় যে মানে অনেক উপরে উঠে আসলে আর ট্র্যাক ব্যাক করতে পারে না। তো ওই সাইড দিয়ে আর কি অ্যানফিল্ডেও আর কি ওই সাইড দিয়ে আর কি মানে একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল লেফট সাইড দিয়ে। তো ডিপাই আসলে মনে হয় যে লেফট সাইড দিয়ে একটা মানে স্পিড থাকবে, একটা অ্যাটাক থাকবে, যদিও ওর ফিনিশিং খুব একটা ইয়া না। তো গ্রিজম্যানকে যদি নাম্বার 9-এ খেলায় আর যদি ফাতিকে মাঝে মধ্যে নাম্বার 9-এ খেলায়, তাহলে ডিপেকে মনে হয় লেফট উইং এ অথবা মনে হয় ভালো হবে। আচ্ছা, তো আমরা দুইটা পজিশন নিয়ে কথা বললাম। এখন বার্সেলোনার তো শুধু এই দুইটা পজিশনে ডেফিসিয়েন্সি নাই, আরো অনেকগুলা পজিশনে রিইনফোর্সমেন্ট দরকার। এখন চয়নের কাছে জিজ্ঞেস করতে চাবো যে এই দুইটা পজিশন ছাড়া আর কোন পজিশনে মানে একদম মাস্ট নিড মনে হচ্ছে রিইনফোর্সমেন্ট?
থ্যাংক ইউ ভাই। এখন মানে সবচেয়ে বড় যে পজিশনটা সেটা হচ্ছে আমাদের সেন্টার ব্যাক। কারণ মোটামুটি মনে হয় সবাই এগ্রি করবে যে পিকের এখন আস্তে আস্তে সরে আসার সময় হয়েছে, যে টাইম এই স্টেপ। ভাই আমাকে একটু 2টা মিনিট সময় দিবে, আমাকে একটু দরজাটা খুলতে হবে। আচ্ছা, সমস্যা নাই, আমি তাহলে এই কোশ্চেনটা হ্যাঁ, নিয়ে মনিমের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, তো অফকোর্স আমাদের ডিফেন্সে প্রচুর রিএনফোর্সমেন্ট দরকার। তো প্রথমত পিকে তো বিজনেসম্যান মানুষ, ভাই সাহেব বিজনেস মিটিং করে টোরে সকালে এসে ট্রেনিং করার সময় পান না, ডাইরেক্ট ঘুমায় টুমায় খেলতে চলে যান। তো ভাই সাহেবের এখন একটু সরার সময় হইতে, উনি নিজেও বলছেন অ্যানফিল্ড ইয়ের পরে, ওই কি বলে বায়ার্ন ম্যাচের পরে, যে আমি এখন রেজাল্টের জন্য স্পেস দিতে চাই। যদিও কতটুকু মিন করছেন ভাই সেটা তার ব্যাপার, তখন গা বাঁচানোর জন্য বলছিলেন হয়তো। যাই হোক, বাট অফকোর্স ভালো রিএনফোর্সমেন্ট দরকার। এখন ভালো বলতে আমাদের সেন্টার ব্যাক হিসেবে একজন একদম ফিক্সড, ক্লেমন লংলে। একটা সময় স্যামুয়েল উমতিতিকে ভয়ঙ্কর রকমের একটা প্রসপেক্ট মনে করা হইতো। সো বাট ওয়েল, ইনজুরিজ এন্ড থিংস, সো ইনজুরি একটা প্লেয়ারের ক্যারিয়ারকে কই থেকে কই নিয়ে যায়। তো অফকোর্স আমাদের ডিফেন্সের মাঝখান দিয়ে শোনা গেছিল যে এরিক গার্সিয়া আসবে। তো এরিক গার্সিয়া আসুক বা কুলিবালি, যদিও আমি কুলিবালিকে পার্সোনালি প্রেফার করি না, বিকজ ওর পাসিং এবিলিটি খুবই খারাপ। তো একটা খুবই ভালো বল হোল্ড করতে পারে এবং ডিস্ট্রিবিউট করতে পারে ভালো, এরকম একটা ফাস্ট প্লেয়ার দরকার। এখন পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করা হইতো, আমি একটা ইম্পসিবল অপশনের দিকে যাইতাম, লাইপজিগের ডায়োড উপামেকানো, বাট সে মনে হয় না যে বার্সায় ধারের কাছেও সে এখন ঘেসতে যাবে। দ্যাটস হু আই তো ওয়াজ এটা হচ্ছে থিংকিং কথা। অ্যাবাউট। মাঝখান দিয়ে শুনছিলাম এরিক গার্সিয়ার কথা। তো খালি সেন্টার ব্যাক না আসলে। আচ্ছা, চয়ন, তো যদি কিছু অ্যাড করতে চাও। ভাইয়া এখন কথা হচ্ছে সেন্টার ব্যাক, ভাইয়া যেটা বলতে নিচ্ছিল যে সেন্টার ব্যাক না শুধু, এখন আমাদের মানে আমরা দেখছি রাইট ব্যাকের ডিজাস্টারটা কিভাবে একটা ফল আউট দিছে আমাদের বায়ার্ন ম্যাচের একটা বিশাল কারণ ছিল সেমেদোর ভয়ঙ্কর বাজে খেলা। সেমেদো আমরা পুরো সিজন দেখছি এটাকে অনেক ভালো খেলে, ও সামনে গেলে যথেষ্ট ডিবলিং টিবলিং দিতে পারে, কিন্তু ডিফেন্সে কোনো কিছু পারে না আমাদের। মানে এখন একটা খুব পসিবল অপশন আছে ভাই, যে আয়াক্সের ডেস্ক। কিন্তু মানে ও নিজেও যেখানে এসে মানে ও বার্সাতে আসার ইচ্ছা নিজেই প্রকাশ করছে, কিন্তু কথা হচ্ছে ভাই বোর্ড তো কিছু করতেছে না, কোনো রুমার শুনতেছি না। এখন আদৌ বার্সা ইন্টারেস্টেড কিনা ওর প্রতি, বাট বার্সা আদৌ ব্যাকআপ কিনতে ইন্টারেস্টেড কিনা সেটা বুঝতেছি না। সার্জি রবার্টস একটা অপশন আছে রাইট ব্যাকে, কিন্তু ভাই লেটস বি অনেস্ট, সার্জি রবার্টস ইজ নট আ রাইট ব্যাক, হি ইজ জাস্ট আ প্লেয়ার হু প্লেজ দেয়ার। ও মূলত মিডফিল্ডার, ওকে আমরা ঠেলা ঠেলা রাইট ব্যাকে নিয়ে গেছি। এইভাবে ভাই একটা রাইট ব্যাকের ইম্পর্টেন্ট, মানে একটা ওয়ার্ল্ড ক্লাস মানে ইউসিএল এর মতো একটা কম্পিটিশনে কম্পিট করতে হইলে এমনি রাইট ব্যাক নিয়ে হয় না, একটা ভালো রাইট ব্যাক খুব বাজেভাবে দরকার। আর সেন্টার ব্যাক খান ভাই যেটা বললো উপমেকানো আসলে ভাই মানে বিরাট বিরাট একটা গুড নিউজ হবে, কিন্তু দ্যাট সিমস লাইক ইম্পসিবল। গার্সিয়া ইজ এ গুড অপশন, বাট আমার মনে হয় না বার্সা গার্সিয়াকে ফার্স্ট, যদি আসে ফার্স্ট চয়েস দিবে, ফার্স্ট চান্স দিবে, ফার্স্ট টিম চান্স দিবে। কিন্তু পিকের আস্তে আস্তে সরে আসা উচিত, এটা একদম মানে অবভিয়াস হয়ে গেছে। এখন আমি কালকে কোথায় জানি পড়লাম টরিবোর নাকি টরিবোর যাওয়ার একটা রুমার শুনলাম। টরিবো যদি চলে যায় তাহলে আমাদের মোটামুটি পুরো লাইন ফাঁকা হয়ে যাবে। এখন সেন্টার ব্যাক একটা খুব বাজেভাবে দরকার, রাইট ব্যাক খুব বাজেভাবে দরকার। আপাতত এই দুইটা পজিশনে আসতেছে। আর লেফট ব্যাকও অ্যাকচুয়ালি চিন্তা করা উচিত, পিডপোকে কনসিডার করা উচিত যে পিডপোকে আদৌ ইফেক্টিভ হবে কিনা লং টার্মে, কারণ ও বেশ কয়েকবার ভালোভাবে ফেল করছে। আচ্ছা, তো আরিফিন ভাই, আপনার কাছে যাব। লেফট ব্যাক নিয়ে কি ধারণা? জর্ডি আলবার, আমরা প্রত্যেকটা ইউসিএল এর নকআউট স্টেজে আমরা দেখতেছি জর্ডি আলবা ইজ ফেইলিং মিজারেবলি। তো এই এই পজিশনে কি বিকল্প খোঁজা উচিত নাকি এখন? ওয়েল, লেফট ব্যাকের বিষয়টা হচ্ছে আলবা মানে ভালো না খারাপ আমি জানি না, বাট যেটা হচ্ছে স্পেশালি আমার যেটা হয়েছে যে ক্যানফিল্ডে ওর কান্নাকাটি করার পর ওরা আমার জাস্ট দেখতে ইচ্ছা করে না এখন আর। কারণ এখন ভালো খারাপ আমি জানি না, সো ওরে যেমনিও করে বের করা উচিত। ওরে বের করে এখন একটা অপশন আছে, লাইক ভ্যালেন্সিয়াতে গায়া আছে, সো গায়াকে আই গেস কম দামে পাওয়া যেতে পারে, সো আই গেস ওকে পারসিউ করা উচিত। আর যদি আলবা তো বের হবে না, লাইক কোমেন তো বলছে আলবা আলবা প্ল্যানে আছে, সো গায়াকে আনলে অ্যাটলিস্ট ওকে কম্পিটিশন দিতে পারবে, যেটা দরকার আমাদের। বিকজ
আলবা মনে করছে ও পুরা ফিক্স স্টার্টার, ও নিজে থেকে কোনো ইয়া দেয় না, গা ছাড়া খেলা দেয় মাঝে মাঝে, মোস্ট অফ দ্য টাইমস এরকম করে, ভুলভাল করে। স্পেশালি যে অ্যানফিল্ডে যে কাহিনীগুলো যে হলো, মোস্টলি কিন্তু আলবা ইনভলভ ছিল। যত যত বিগ ম্যাচ আছে মোস্ট অফ দ্য টাইম আলবা সব ব্লান্ডার করে, কান্নাকাটি করে, পরে গিয়ে আমরা মারা খাই। তো ইয়েস, ওইটার জন্য হলো দরকার আলবাকে চেঞ্জ করা দরকার। And একদিনে তো চেঞ্জ করা যাবে না, আই গেস একটা যদি ভালো এলবি আনা যায়, তো গায়াকে যদি আনা যায়, গায়া মানে প্রিটি সলিড আর কি, আনলে যদি আলবাকে ভালো মতো কম্পিটিশন দিতে পারে, তাহলে মিড সিজনের মধ্যে আই গেস আলবাকে বেঞ্চ করে দিতে পারবে। আচ্ছা, তো এখন একটা টপিকে চলে যেতে চাচ্ছি, এটা নিয়ে আলোচনা অনেকেই শুনতে চায় হয়তো। আহ সাফাই চৌধুরী নির্জন এটা নিয়ে কোশ্চেন করেছে, মেসি নেক্সট সিজনের পর ফ্রি এজেন্ট হয়ে লিভ করবে কি? তো এখন টোটাল মেসি সাগাটা নিয়ে আমি সবার কাছেই মানে জানতে চাই, হোয়াট আর দে থিঙ্কিং? মেসি is staying, but we are having an unhappy Messi in the dressing room for 1 year. Will that be in the end bad for the club or good for the club? আমি পুরা জিনিসটা কে কিভাবে দেখছে আমি একটু জানতে চাই। সবার প্রথমে চলে যাচ্ছি আতিকের কাছে। হোয়াট আর ইউর থটস অন দিস? আচ্ছা, তো মেসি যে ইন্টারভিউটা দিছিল, ইন্টারভিউতে সে মানে ক্লিয়ারলি বলছে যে বার্সেলোনায় গত 4-5 বছর ধরে কোনো প্রজেক্ট নাই। তারা যারা বার্সা বোর্ড আর কি, মানে সময়ের সাথে সাথে জাস্ট মানে গর্ত ঢাকতেছে, মানে ব্যর্থতা ঢাকার জন্য একটা একটা মানে সাময়িক সলিউশন আনতেছে। তো মানে বোঝাই যাচ্ছে যে মেসি বার্সা বোর্ডের উপর পুরো ফেড আপ ছিল এবং সে চলে যেতে চাইছিল। তো মানে তার আসলে যাওয়ার ডিসিশন নেওয়ার রাইট তার অবশ্যই আছে, এবং বার্সা বোর্ডের উচিত ছিল আসলে তার ডিসিশনটাকে সম্মান করা, যেটা আর কি রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে করছে। মানে ও যখন চলে যেতে চাইছে তখন একটা নেগোসিয়েশনের মাধ্যমে ওকে জুভেন্টাসে যেতে দিছে। তো এইটা আসলে বার্সা বোর্ডের করা উচিত ছিল। আহ, তো এটা নিয়ে আসলে মানে যে ঝলগলাটা হইলো আসলে মানে এটা মানে বলার মানে এটা কেউ এক্সপেক্ট করে নেই। আমরা পার্সোনালি খুবই আসলে আঘাত পেয়েছি। আর এরকম করলে আসলে একটা প্লেয়ারের মোরালও নষ্ট হয়ে যায়। যেমন গতকালকে দেখলাম যে মেসি মানে বার্সায় থাকবে এরকম ঘোষণা দেওয়ার পর কোনো টিমমেট তার সাথে যোগাযোগ করে নাই। মানে যে মেসি ছিল আপনার বার্সার মানে বার্সার মানে কি বলবো, বার্সার সন্তানের মতো, মানে বার্সার টিমমেটদের সাথে মেসির মানে রিলেশন অন্যরকম ছিল। সে টিমমেটদের কেউ মেসির সাথে যোগাযোগ করে নাই মানে ও থাকার ঘোষণা দেওয়ার পরে। তা আসলে বোঝাই যাচ্ছে যে ওর মেন্টাল অবস্থাটা আসলে কিরকম। তো আমি আসলে ডাউট যে মানে নেক্সট সিজনে ও মোরালি কতটা বুস্ট আপ থাকতে পারবে, থেকে আসলে ওই ওই এন্ড থেকে আসলে কতটা ইয়া করতে আসবে মানে করতে পারবে, এটা আমি আসলে ডাউটফুল। আচ্ছা, আসলে এটা কেন করলো প্রেসিডেন্ট বার্থোমেউ? হি ডাজন্ট ওয়ান্ট টু বি সিন অ্যাজ দ্য প্রেসিডেন্ট হু সোল্ড মেসি। এই কারণে ওর কিন্তু মার্চে টার্ম শেষ হয়ে যাচ্ছে। এখন মেসি যদি চলেও যায় পরের সিজনে, রেকর্ড বই কিন্তু লেখা থাকবে না যে বার্থোমেউ সেল করছে মেসিকে। তো আই থিঙ্ক এইটা একটা রিজন ছিল বার্থোমেউর, যে ও কোনোভাবে মেসিকে ছাড়তেছে না এই কারণে। এখন সন্দীপ ভাইয়ের কাছে জানতে চাবো যে তো এই হোল মেসটা নিয়ে কি মনে হয়, এবং মেসি যে শেষ পর্যন্ত থাকতেছে, হাউ আর ইউ সিইং ইট? বার্সেলোনা ফ্যান হিসেবে অবভিয়াসলি আমি খুবই হ্যাপি যে মেসি থাকতেছে, বাট মেসি যে এইভাবে থাকতেছে এই জিনিসটা মানে মেসিকে অন্য কোনো জার্সিতে দেখা খুবই টাফ আমার জন্য, টু বি অনেস্ট। কিন্তু হচ্ছে মানে ও যে থাকতেছে এখন, যে আতিক যে কথাগুলো বললো যে ও থাকার পরে অ্যাকচুয়ালি কোনো টিমমেটরা তার সাথে যোগাযোগ করে নাই বেটাবে, এগুলো সব রুমার। এগুলো আমার কাছে মনে হয় না, এগুলো মিডিয়ার সব উল্টাপাল্টা কথাবার্তা তৈরি করে। কারণ হচ্ছে যখন মেসি থাকার মতো একটা সিচুয়েশন ছিল, এর আগে কিছু নিউজ আসলো কি যে আর বাকি যে ক্যাপ্টেন্স গুলো আছে তার সাথে কথাবার্তা বলে মেসি থাকার একটা ডিসিশন নিচ্ছে, বা তারা সাজেস্ট করছে মেসিকে থাকতে। তো তারা যদি তাকে সাজেস্ট করে থাকে থাকার জন্য, তাহলে থাকার পর তারা চুপ করে থাকবে কেন? তারা তো কিছু না বলার কিছু নাই, এটা একটা কথা। আর সেকেন্ডলি হচ্ছে মেসি না থাকতে চায় না একটা প্রপার প্রজেক্ট নাই দেখে, এটা তো খুবই মানে স্বাভাবিক একটা কথা। এটা মেসির তো জানার দরকার, মেসি শুধু জানতেছে না, তা আমরা জানতেছি যে বোর্ডের কোনো প্রজেক্ট নেই। বোর্ড কি করছে এই যে 2015 এর পর থেকে আমাদের যে ড্রাস্টিক যেই মানে কি বলবো, প্রত্যেক বছর যে ডিগ্রেডেশনটা হইলো আমাদের টিমের, অথবা প্রত্যেকটা টুর্নামেন্টে বাজেভাবে, মানে এই বছর এসে তো মোটামুটি যা 16 কলা পূর্ণ হয়েছে। তো মেসির ছাড়ার বা থাকার যে ব্যাপারটা, ও তো ওর ইন্টারভিউ এর বেসিসে যদি বলি, ও যেটা ভাবছিল যে বার্তোমেউ ওকে যে প্রমিসটা করছিল যে ও সিজন শেষে যাইতে পারবে, এখন সে বেঁকে বসছে যে সে যাইতে দিবে না। কারণ
যাদের এই ক্লজ গুলা ছিল, যেমন মেসি, জাভি বা পুল, যারই ইনিয়েস্তা, এদের যে ক্লজ গুলা ছিল যে তারা কোনো ফ্রি এজেন্ট হিসেবে মানে ফ্রি বের হয়ে যেতে পারবে ক্লাব থেকে, মানে বোর্ড কখনো এই জিনিসটা চিন্তা করে না আসলে এই প্লেয়ার গুলা কেউ কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যখন চলে যাবে। আর বার্তোমেও যে পরিমাণ মেস আপ করছে এতদিন পর্যন্ত, ওর রিজাইন করার মতো যথেষ্ট কারণ আছে। মানে এই যে নো হচ্ছে নো কনফিডেন্স ভোট যেটা হইতেছে, এটা তো এর আগেও একবার হয়েছে, এর আগেও একবার অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এই জিনিসটা যে ব্যাপারটা সেটা হচ্ছে ও যেভাবে হোক এই এত বড় এম্বারাসমেন্টের পরেও এখনো সে রিজাইন করে না নিজের থেকে, তার বোর্ড রিজাইন করে না। এটার পিছনে অনেক রিজনস আছে। এখন মেসি যদি কোনো বাই এনি চান্স যদি মেসি, তার তো বিভিন্ন ইয়ে আছে যে সে তার যে বিভিন্ন ডেট গুলো আছে ক্লাবের হয়ে, এখন যদি কোনোভাবে রিজাইন করতে হয়, এটা রুমার হোক অথবা সত্যি হোক, তার নিজের পকেট থেকে অনেক কিছু পে করতে হবে, সে অবশ্যই রিজাইন করবে না। বাট মেসি যদি বাই এনি চান্স ক্লাব ছেড়ে যাইতো, তাহলে অ্যাকচুয়ালি ওর নিজের চাকরি বাঁচানোর কোনো ওয়ে ছিল না। এটা এরকম না ব্যাপারটা যে মানে বার্তোমেও একদম মানে মেসি এখানে রিটায়ার করাতে চাই ক্লাব লেজেন্ড এই হিসাবে চিন্তা করে এই কাজগুলো করছে, এরকম কিছু না। ও জাস্ট নিজের চাকরি বাঁচানোর জন্য এই কাজটা করছে। এখন মেসি তো আগেই বলছিল যে সে বার্সাতে রিটায়ার করতে চায়। এখন তার অবভিয়াসলি সে একটা মানে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট প্লেয়ার, সে এটা আর্গুয়েবলি। তো এখন তার অবভিয়াসলি কিছু টার্গেট থাকবেই যে সে সে ট্রাই করছে 5 বছর ধরে এইভাবে, আমরা বিভিন্ন কম্পিটিশন থেকে বাদ যাচ্ছি, তারপরে সে অনেকভাবে মানে টিম রিবিল্ড হয় কিনা বা কোনো নতুন প্রজেক্ট আসে কিনা এগুলো দেখার ট্রাই করছে। তো এখন সে যাইতে চাইছে, এটাতেও অ্যাকচুয়ালি তাকে ব্লেম করার কিছু নেই। বাট যেহেতু সে থাকতেছে, আমার মনে হয় না যে সে মানে তাকে জোর করে রেখে দেওয়া হয়েছে বা যাইতে দেওয়া হয় না দেখে সে ইচ্ছা করে ভালো খেলবে না, স্টার্ট করবে না, এরকম কোনো ব্যাপার না। সে তার বেস্টটাই দিবে। আর এই যে বাই এনি চান্স যদি এই উইকের মধ্যে এই যে নো কনফিডেন্স ভোটে যদি বোর্ড রিজাইন করে, সেক্ষেত্রে নতুন বোর্ড আসার পর যদি কোনোভাবে একটা ভালো প্রজেক্ট দিয়ে মেসিকে কনভিন্স করতেও পারে, সেক্ষেত্রে হয়তো সে তার ডিসিশন পরে চেঞ্জও করতে পারে। বাট প্রপারলি এটা বার্সার জন্য ভালো, যদিও মেসি বলছে এটা সবার জন্যই ভালো ছিল সে যদি চলে যেত, বাট অবভিয়াসলি সেটা ভালো ছিল না। টিমের ম্যাসিভ ওভারহল একটা সিজনের সম্ভব না। সো রিবিল্ডিং প্রসেসের সময় অ্যাটলিস্ট যারা টপ ক্লাস প্লেয়ার গুলো আছে তাদের কয়েক বছর সাপোর্ট দিয়ে যাইতে হবে, কারণ আর যারা আমাদের পুরাতন প্লেয়ার আছে তারা সবাই এখন একদম হাই লেভেলে পারফর্ম করার মতো অবস্থাতে নাই। সো বার্সার জন্য এটা অবভিয়াসলি ভালো। আচ্ছা, মুনিম, আমরা এই একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, which solution would you prefer personally, seeing Messi in another jersey as per his wish, or keeping Messi in Barcelona but against his will? Very tough question. খুবই টাফ একটা কোয়েশ্চেন, মোরালি অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেন। আই উড অবভিয়াসলি প্রিফার টু কিপ মেসি উইথ হিজ উইল। আমি চাবো যে সে যাতে সে You can only choose one. বাট অ্যাকচুয়ালি ইয়া আই গেট সো সো এন্ড কথা হচ্ছে যে ওয়েল, মেসি যদি এতটাই আনহ্যাপি হয় ধরা যাক বোর্ড নিয়ে, এখন অবভিয়াসলি আপাতত মেসি কিভাবে থাকতেছে আমি ব্যাপারটা এখনো মোটামুটি খোলাসা। কেউ কেউ বলে যে হয়তো একদম দিতে থাকতেই যাচ্ছে না, জোর করে থাকতে হচ্ছে, বাট ব্যাপারটা মনে হয় না এরকম না। কথা হচ্ছে মেসি নিজে ইন্টারভিউতে যেটা বলছে যে আই ডোন্ট ওয়ান্না গো ইন আ কোর্ট এগেইনস্ট মাই বিলাভেড ক্লাব, সো দ্যাটস ওয়াই আই এম স্টেইং। এখন আমি যদি পার্সোনালি একজন বার্সা ফ্যান হই, আমি কখনোই চাবো না যে মেসি হচ্ছে জোর করে বার্সায় মেসিকে খেলানো। আমি চাবো যদি মেসি বার্সায় খেলে, মেসি স্বেচ্ছায় খেলবে। এন্ড আমরা তো এতদিন তাই দেখছি, রাইট, যে মেসি লাভস ফুটবল ক্লাব বার্সেলোনা। মেসি তো এখানে এখানে ওকে জোর করে খেলানোর কোনো কারণ নাই। He's been wanting to leave for a year. রাইট, ওয়েল এতদিন সে জাস্ট চিন্তা করছে, মানে কনসিডার করছে, নেভার রিয়েলি গেভ ইট আ সিরিয়াস থট। এখন লাস্ট এই ডিজাস্টারটার পর থেকে হচ্ছে যে মেসি ডিসিশনটা নিছে আর কি। বিকজ আমরা যদি লাস্ট 3টা সিজন অ্যানালাইজ করি, বোর্ড কিন্তু সব সাইনিং করছে লাইক সোশিওদের চুপ করানোর জন্য। ফার্স্টে যখন নেইমার গেল, ডেমবেলে সাইনিং হয়েছে, একটা উইঙ্গার সাইনিং হয়েছে, কিন্তু না, এতে তাদের মন ভরে। তারা কি করলো, পুরোপুরি কঠিনহোকে নিয়ে এসে আউট অফ পজিশন খেলানো শুরু করলো। 149 মিলিয়ন ডাউন দ্য ড্রেন। এরপর একদম একই পজিশনে একই রকমের গ্রিজম্যানকে আবার সাইন করলো। গ্রিজম্যান জীবনেও নাম্বার 9 না, গ্রিজম্যান জীবনেও উইঙ্গার না। তো এরকম আউট অফ পজিশন সাইনিং শুধুমাত্র সোশিওদেরকে চুপ করানোর জন্য, ফ্যানদেরকে একটু খুশি রাখার জন্য করানো হলো। দিস ওয়াজ আ টোটাল ডিজাস্টার। বাট ইয়া, যদি আমাকে এই দুইটা দেয়া হয়, ইট উইল বি রিয়েলি টাফ, বাট আই উড নেভার ওয়ান্ট টু সি মেসি এট বার্সেলোনা when he is unhappy. আচ্ছা, চল তোমার কাছে যাচ্ছি যে
আমরা জানি যে মেসির কন্ট্রাক্টের আর 12 মান্থসও নাই। জানুয়ারি 1 থেকে ও ও যে কোনো ক্লাবের সাথে নেগোশিয়েট করতে পারবে নতুন ডিলের জন্য, এন্ড হি উইল বি আ ফ্রি এজেন্ট নেক্সট সামার। সো এখন তোমার কি মনে হয়, মানে উইল মেসি স্টে অর ইজ হি গোনা সাইন উইথ আনাদার ক্লাব ইন জানুয়ারি? অ্যাকচুয়ালি ভাইয়া অনেক কিছুই এখন ডিপেন্ড করতেছে 6 মাসে কি হয়, কিন্তু ভাই মানে যা দেখলাম যে মানে মানে বার্সেমু যেভাবে মেসি একদম কর্নার করে ফেলছে, এরপর ভাই ও ক্লাবে কমফোর্টেবল ফিল করতেছে কিনা এটা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে। এবং ও ক্লাবে থাকাটা এখন ও হয়তো 70% দিলা, আমরা সবাই জানি 70% মেসি ইজ বেটার দেন মোস্ট অফ দ্য পিপল। কিন্তু সমস্যা হচ্ছে ও 70% দিয়ে যদি টিম, যদি ও এটা বুঝতে পারে যে ওর এভাবে অলমোস্ট এগেনস্ট উইলে থাকাটা টিমের মোরাল ডাউন করতেছে, তাহলে দেয়ার ইজ এ চান্স যে টিমের বেটারমেন্টের জন্য ওর বাইরে মানে অন্য ক্লাবে যাওয়ার ডিসিশনটা নিল। এখন লাইক কাইন্ড অফ লাইক আমাদের রিবিল্ডের জন্য আই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট, কারণ আমাদের ইনিয়েস্তা যাওয়ার পর যেটা হয়েছে যে আমাদের 8ও মেসি, আমাদের 10ও মেসি। মেসি একলা দুইটা রোল খেলতেছে, যেটা কোনো ভাবেই কভার কভার করা সম্ভব হচ্ছে না। ভাই যেটা বললো যে নেইমার যাওয়ার পর উইঙ্গার হিসেবে আমরা ডেম্বেলে কিনছি, কিন্তু ইনিয়েস্তা যাওয়ার পর ইনিয়েস্তার কোনো প্রপার একটা একটা নতুন মানে ইনিয়েস্তা তো নতুন ইনিয়েস্তা হয় না, কিন্তু ওই পজিশনে খেলার মতো নতুন কোনো ভালো প্লেয়ার আমরা দাঁড় করাইতে পারিনি। এবং যে কারণে মেসিকে ড্রপ ব্যাক করে খেলতে হয়, মেসি আবার উপরে গিয়ে নাম্বার 10ও খেলতে হয়, লাস্টে গিয়ে পুরো সিজন টানে এক পর্যায়ে গিয়ে ডিফেন্স ডিজাস্টার করে এই নষ্ট, পুরো সিজনটা নষ্ট হয়ে যায়। শুধু এখন এইভাবে যদি এখন হইতে পারে, আমি গেস করতেছি ভাই এটা হইলে আমি খুব একটা অবাক হব তা না, যে মেসি যদি প্রি সিজনে ফ্রি এজেন্ট ট্রান্সফার করে। বাট নাও করতে পারে, কারণ এটা এটা একটা বিশাল না করার রিজন হচ্ছে যদি মেসি এটা কনসিডার করে যে এটা বার্সাকে পুরো একটা বাজে অবস্থায় ফেলাই দিবে, দে উইল লুজ মেসি, দে ওয়ন্ট হ্যাভ দ্য মানি। তারা মেসিকেও হারাবে, টাকাও থাকবে না। তো ওরা একটা পুরো বাজে অবস্থায় পড়ে যাবে। সুতরাং করলে অবাক হব না, তবে নাও করতে পারে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি সবার কাছে জানতে চাবো, যে ফিনান্সিয়াল বিষয়টা, যে মেসি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যদি চলে যায় তাহলে কিন্তু ওর জন্য কোনো ট্রান্সফার মানি পাবে না বার্সেলোনা। কিন্তু এই সামারে যদি কোনো একটা ডিল করতো বার্তোমেও, তাহলে হয়তো 150 মিলিয়ন পেতো, এবং মেসির যে ওয়েজ বিলটা আছে অ্যাবাউট 50-60 মিলিয়ন এ ইয়ার, এই হিউজ ওয়েজ বিলটা কিন্তু বার্সার পে থেকে সরে যেত। আমরা জানি যে বার্সার ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ এখন। এখন যদি একদম ফ্রি এজেন্ট হয়ে মেসি চলে যায়, এই জিনিসটা কি মানে ক্লাবের জন্য খারাপ হবে না? আরিফিন ভাই কাছে জানতে চাবো ফিনান্সিয়াল বিষয়টা কিভাবে দেখছে। আচ্ছা, আরিফিন ভাই মনে হয় একটু কানেকশন প্রবলেম। আহ সন্ধি ভাই, এই ফিনান্সিয়াল বিষয়টা কিভাবে দেখছেন? কারণ রিবিল্ডের জন্য তো বার্সেলোনার আচ্ছা, অবশ্যই কোয়েশ্চেনটা মানি কি এটা যে দরকার। মেসি চলে গেলে মানে ফ্রিতে যাবে দেখে একদিক দিয়ে লস হচ্ছে এরকম টাইপের? কোশ্চেনটা ছিল এরকম যে বার্সেলোনাতে রিবিল্ড করতে এখন অনেক অনেক মানি আচ্ছা, লাগবে এবং আরেফিন ওয়েজ মেবি কথা বিলটা ঠিক বলছে। করতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখন এই ওকে, তাহলে জিনিসটা আমি এখন বলি মেসি যদি জিনিসটা ফ্রিতে চলে হচ্ছে যায় তাহলে তো রিবিল্ড। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্লিজ। সো ফার্স্ট অফ অল হচ্ছে মেসিকে নিয়ে আমাদের অবভিয়াসলি কোনোদিনই ব্যবসা করার ইয়া ছিল না। এখন কথা হচ্ছে যে বার্তেমি অবভিয়াসলি চায়নায়, যে তুমি যেটা আগে বলছিলে যে মেসি চলে গেলে আমরা সবসময় মনে রাখতাম বা সবাই মনে রাখতো যে বার্তেমির টাইমে মেসি চলে গেছিল। সো এটা ওর ইয়াতে হার্ট করতো অনেক, রাইট? সো এই জন্য ও মানে জান প্রাণ দিয়ে পুরো মেসিকে এবার রেখে দিছে আর কি। বাট যেটা বললো একটা জিনিস করা যেত, লাইক 100 মিলিয়ন বাট 150 মিলিয়ন দিয়ে মেসিকে সেল করলে ধরো এটা পরে আর কাজে লাগাইতে পারতাম, ওইটা এক জিনিস। বাট মেসির জন্য যদি 200-300 মিলিয়ন যাই হোক, বাট আই ডোন্ট থিঙ্ক মেসি মানে মেসিকে আমরা নিয়ে বিজনেস করতে পারবো এরকম কিছু। কাজ মেসি আমাদের যা দিছে, ওকে ফ্রিতে কি, ওকে যদি আরো 5 সিজন যদি ওয়েজ দিয়ে যায় তবুও কিন্তু আমরা ইয়া করতে পারবো না। সো ফ্রিতে যাক না যাক ইট ডাজেন্ট ম্যাটার। আর এমনও লাইক বাড়তে তো এমনি অলরেডি পুরা বোর্ডের অবস্থা, ইয়ার বার্সেলোনার ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। সো আই গেস মেসি দিয়ে কভার করার কোনো মানে হয় না, অন্য কিছু দিয়ে, নিউ বোর্ড আসলে অন্য কিছু দিয়ে আই গেস ফিনান্সিয়াল কভারেজটা দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা। তো আমরা আরেকটা কোশ্চেন পেয়েছিলাম কোম্যান নিয়ে।
তো আচ্ছা, আরেকটা কোশ্চেন, 8-2 এন্ড মেসি ট্রান্সফার সাগা এর পর বার্সা ড্রেসিং রুমের অবস্থা স্টেবল করার কাজটা কোম্যানের জন্য কতটা টাফ হবে? তো আমি আরফিন ভাইয়ের কাছে যেতে চাই এই কোশ্চেনটা নিয়েও, যে এটা নিয়ে যদি কিছু কি মনে হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল কোমেন হচ্ছে বার্সা লেজেন্ড। তো যেটা হচ্ছে আহ, এতটুকু শিওর যে এখনই যারা প্লেয়ার্স গুলো যেগুলি আছে ওরা সবাই কোমেনকে রেসপেক্ট করবে। আর মেসি নিজেও আই গেস রেসপেক্ট করবে, কারণ মেসি এমনি অনেক হাম্বেল একটা মানুষ। তো আই গেস মেসি নিজে থেকে কোচের সাথে কোনো রিভলভ করবে না। বাট কোমেনের যেটা হয়েছিল যে এভারটনের টাইমে কিন্তু এটা হয়েছিল যে ও কিন্তু ড্রেসিং রুম ওরকম করে সামলাতে পারে নাই। এটা কিন্তু একটা প্রবলেম হয়েছিল। সো আই এম নট শিওর ড্রেসিং রুম সামলাতে পারবে না কি না। বাট সিন্স ও বার্সাতে আসছে, ও বার্সা লেজেন্ড, তো ওই দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ পেতে পারে, সবাই ওকে রেসপেক্ট দিবে, ওরকম ভাবে দেখে চলবে। আর এখন কিন্তু মোস্টলি আমাদের নিউ প্লেয়ার্স, আগের জেনারেশন প্লেয়ার কিন্তু নাই। যারা আছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, লাইক পিকে আছে, আলবা আছে, বাকিগুলা বুস্কেটস আছে, বাকিগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। সো নতুন প্লেয়ার্স কিন্তু এমনি লাইক কোমেনকে ভয় পাবে, ওরকম রেসপেক্ট দিয়ে চলবে। সো আই গেস ড্রেসিং রুম যদি কোমেন থাকে এই সিজন বা পরের সিজন যদি থাকে, আই গেস ড্রেসিং রুম সামলানো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, তো এখন আরেকটা কোশ্চেন ছিল আমাদের ফরমেশন নিয়ে, যে নেক্সট সিজনে বার্সার জন্য কোন ফরমেশনটা প্রবেবল হয়তো ভালো হয়, বেটার হয় বার্সেলোনার জন্য। তো আমি আতিকের কাছে যেতে চাই, যে কি কোন ফরমেশন মনে হচ্ছে যে বেটার হয় বার্সেলোনার জন্য খেললে নেক্সট সিজনে, উইথ অল দ্য প্লেয়ার্স দে হ্যাভ রাইট আচ্ছা নাও। আচ্ছা। তো ওমান নেদারল্যান্ডে দেখলাম যে 4-2-3-1 খেলাইছে ডাবল পিভট নিয়ে। আমার মনে হচ্ছে যে উনি বার্সেলোনায় 4-2-3-1 খেলাবে। আর আহ, আমার মনে হয় যে মানে এই রিসেন্ট পাস্টে লাস্ট 2-3 বছরে আমরা যেটা দেখছি যে মেসিকে অনেক ডিপে এসে আর কি বল রিসিভ করতে হচ্ছে, তারপরে খেলা বিল্ড আপ করতে হচ্ছে, আবার স্কোরও করতে হচ্ছে। তো আমার মনে হয় যে যদি ডাবল পিভট নিয়ে খেলে, একজন যদি বল উইনার হয়, যে উইঞ্জাল মানে যিনি যদি আসে, ও যদি বল উইনার হয়, আর যদি ফ্র্যাঙ্কি যদি বল ডিস্ট্রিবিউটর হয়, তাহলে আমার মনে হয় যে ডাবল পিভট নিয়ে খেলাটাই ভালো হবে। তাহলে মানে বলের সাপ্লাইটা যদি মিডফিল্ড থেকে আসে, তাহলে মেসির জন্য আর যারা ফরওয়ার্ড আছে তাদের জন্য আর কি বেটার হবে। আমার মনে হয় যে 4-2-3-1 প্রেফারেবল ফরমেশন। আচ্ছা মুনিম, কোন ফরমেশন? ওয়েল, কোম্যান, এটা তো ফার্স্ট অফ অল কোম্যানের ডিসিশন, বাট আমি যতদূর কোম্যানকে দেখছি এখানে অবভিয়াসলি সে অলওয়েজ 4-2-3-1 খেলায়। তো আমি আরেকটা ব্যাপারে এমফাসাইজ করতে চাই, সেটা হচ্ছে 4-2-3-1-এ ক্যাম বা সেন্টার ফরওয়ার্ড যে পজিশনটা আছে, গ্রিজম্যান কিন্তু বর্ন ফর দিস পজিশন। জাস্ট ইন বিহাইন্ড দ্য স্ট্রাইকার সে সবকিছু প্রোভাইড করে। মানে ওকে কিন্তু আমরা ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ উইনিং টিম এন্ড অ্যাটলেটিকোতে যখন সে টপ নচ ফর্মে ছিল এই রোলটাতে খেলতে দেখি। তো এই জায়গায় যদি খেলে, এন্ড অফকোর্স কোটিনিও কিন্তু জাস্ট ইন বিহাইন্ড দ্য স্ট্রাইকার লেফট সাইডে এই পজিশনটা থেকে কাটিং করতে সবচেয়ে বেশি প্রেফার করে। তো আমার মনে হয় হ্যাঁ অবভিয়াসলি এই ফরমেশনটাতেই। বাট এটার একটা ড্রব্যাক হচ্ছে যে ফুল ব্যাকদের রোল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এন্ড আমাদের ফুল ব্যাকরা সুবহানাল্লাহ, তারা অনেক বুদ্ধি সম্পন্ন মানুষ। সিমেডোর আমার মনে আছে সে হচ্ছে যখন অ্যাটাক করতে যায়, এটা হচ্ছে আহ, একদম সোজা অপোনেন্টের লাইন পর্যন্ত যায়, আবার নিজেদের ডিফেন্স লাইন পর্যন্ত ব্যাক করে। তো একটু ব্রেইন নিয়ে খেলতে হবে আর কি। মানে ফুটবলটা অ্যাজ ইয়োহান ক্রুইফ সেইজ, ইওর ফিট আর জাস্ট ইওর টুল। মানে একটু বুদ্ধি দিয়ে খেলা লাগবে। অ্যাটাকে যখন আমাদের ফুল ব্যাকটা যাবে, যাতে একটু মানে চারদিকে দেখে আর কি। তো ইয়া 4-2-3-1 আর সেন্টার ফরওয়ার্ড পজিশনে আমি প্রেফার করবো গ্রিজম্যানকে। রাইট সাইডে অফকোর্স এই সিজনে আলহামদুলিল্লাহ মেসি থাকতেছে। লেফট সাইডে যদি ডিপাই আসে তাহলে ডিপাই, বাট আমি প্রেফার করবো যে ফাতিকে অ্যাকচুয়ালি এই সিজনে লেফট সাইডে একটা স্টার্টিং রোল দেওয়া হোক। আই পার্সোনালি থিঙ্ক হি ইজ রেডি। আমি কখনো চাবো না যে ফাদিকে আউট অফ পজিশন খেলা তার ট্যালেন্টটাকে ওয়েস্ট করা হোক, বিকজ আমরা অলরেডি বয়ানের মতো একটা হিউজ হিউজ প্রসপেক্ট লস করছি। আই উডন্ট ওয়ান্ট আ সেকেন্ড বয়ান। সো 4-2-3-1, আমি লেফট সাইডে যাবো ফাতিকে, মাঝখানে গ্রিজম্যান, রাইটে মেসি, সামনে ডিপায় জানি না, আর সামনে একটা নাম্বার 9 যদি ডিপায় আসে ডিপায়। আমার পার্সোনাল প্রেফারেন্স ছিল অ্যাকচুয়ালি ডননি ম্যালেন, পিএসভির। সো সে তো মনে হয় আসবে না, সো লাউটারে আনতে পারলে তো ভালোই, আদারওয়াইজ ডিপাই খেলা লাগবে নাম্বার 9-এ। আর তার পিছনে ফ্র্যাঙ্কি অথবা পিয়ানিস, দুইজনের যে কোনো একজন, প্রেফারেবলি ফ্র্যাঙ্কি তো একদম পুরো আনটাচেবল। তার সাথে হচ্ছে কি বলে একটা ওয়ার্ক হর্স টাইপের প্লেয়ার, প্রেফারেবলি ওয়াইনার। কথা হচ্ছে আমরা ডিফেন্সে কাকে খেলাবো এটা এখনো জানি না। এই হচ্ছে। আচ্ছা, আহ, মোস্তাকিম আহমেদ সোহান বলতেছে সোয়ারেজ নিয়ে মোহাম্মদ আরেফিন ভাই র্যান্টিং চাই। তো আমরা এখন অডিয়েন্স ডিমান্ড ফুলফিল করার জন্য আরিফিন ভাইয়ের কাছ থেকে অবশ্যই সুয়ারেজ নিয়ে একটু র্যান্টিং চাবো, বাট আই থিঙ্ক
আরফিন ভাই কানেকশন একটু সমস্যা হচ্ছে, তো আমরা এটা একটু হোল্ড রাখি, আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, আরফিন ভাই চলে আসছে মনে হয়। আম, আচ্ছা, মুনিম, আমরা ওই কোশ্চেনটা আরেকটু ইলাবোরেট করি। 4-2-3-1 কে কোথায় খেলবে? হোল্ডিং দুইটা পজিশনে কাকে কাকে পছন্দ হবে জানতে চাচ্ছিল আচ্ছা অ্যাকচুয়ালি। আচ্ছা, তো হোল্ডিং হোল্ডিং পজিশন দুইটার মধ্যে একটাতে ফ্র্যাঙ্কি ডিয়ং ফিক্সড একদম, এটা হ্যাঁ, আনটাচেবল। রোনাল্ড কোমান ফ্র্যাঙ্কি ডিয়ংকে চেঞ্জ করবে না। এখন সেকেন্ড পজিশনটার জন্য অ্যাজ আই সেড, একটা খুবই স্ট্রং অ্যান্ড বল উইনিং প্লেয়ার লাগবে যে পুরো 90 মিনিটস দৌড়ায় খেলবে। এখন এখন বার্সার পুরা স্কোয়াডের মধ্যে এরকম একটা প্লেয়ার, এতদিন ভিদাল হয়তো বা ছিল, কিন্তু ভিদাল মানে অতটা ইমপ্রেসিভ মনে হয়নি আমার কাছে। ভিদাল কিন্তু মেইনলি যেটা করতো টিমে, ভিদালের পুরা লাস্ট সিজনে যে কন্ট্রিবিউশন ছিল সেটা হচ্ছে সে লেট রানস দিত, ঠিক আছে। ভিদাল কিন্তু লাস্ট সিজনে বার্সার টপ 4 জন গোল স্কোরারের মধ্যে আই গেস একজন, টপ 3 জন ইনফ্যাক্ট, মানে গ্রিজম্যান, হ্যাঁ, মেসি, তারপর সুয়ারেস, তারপর গ্রিজম্যান, তারপরই হচ্ছে ভিদাল। তো ভিদাল হ্যাঁ। লাস্ট সিজনে মেইনলি একটা গোল স্কোরারের মতো পজিশনে ছিল, বাট এই 4-2-3-1 হোল্ডিং পজিশন আমার মনে হয় না যে ভিদাল খুব ভালো খেলবে, যদিও সে আগে এই রোল খেলছে, আগে প্রচুর এনার্জেটিক ছিল, বাট বয়স হয়ে গেছে এখন 34, মনে হয় না এখন এতটা এনার্জেটিক ওয়েতে খেলতে পারবে। আমি পার্সোনালি চাচ্ছি, যেহেতু কোম্যান বলতেছে যে সে ওয়াইনালডেমকে চায়, আর ওয়াইনালডেম অলরেডি ফ্র্যাঙ্কির সাথে খুবই ভালো কেমিস্ট্রি, তারা দুজন একসাথে নেদারল্যান্ডসে খেলছে। পিয়ানিশ আর ডিয়ং কখনো একসাথে কাজ করবে না, দুইজনই আর্টিস্ট টাইপের প্লেয়ার। একজন আর্টিস্টের সাথে সবসময় একজন পিরোর সাথে একজন গাতুসো লাগে। তো ডিয়ং এর সাথে কখনো ইয়েকে দিয়ে, পিয়ানিশকে দিয়ে কাজ হবে না, ওয়াইনালডেম টাইপের একটা প্লেয়ার আসলে লাগে। আচ্ছা আচ্ছা, তো আরফিন ভাই, অডিয়েন্স ডিমান্ড, সুয়ারেজকে নিয়ে মোহাম্মদ আরফিন ভাই র্যান্টিং চাই। মিউট মিউট আনমিউট করে নিলে নিয়ে কথা বলতে হবে, শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি ঠিক শুনি না, আবার একটু বলো। ওই একটা কমেন্ট ছিল সোহানের যে সুয়ারেজকে নিয়ে মোহাম্মদ আরফিন আচ্ছা, ভাইয়ের র্যান্টিং সুয়ারেজকে, চাই। সুয়ারেজ, সুয়ারেজ তো এখন নিজে থেকে চলে যাচ্ছে, সো আই গেস এখন আর র্যান করার কোনো মানে হয় না। আর অনেস্টলি বলতে গেলে হি ইজ এ বার্সা লেজেন্ড, সো আগে যতই র্যান করার করছি, সুয়ারেজের নিজের কিন্তু দোষ ছিল না। লাইক ও রিপ্লেসমেন্ট কিন্তু লাস্ট সিজনে বলছিল রিপ্লেসমেন্ট খুঁজতে, বাট বোর্ডও খুঁজে নাই, কোচও রিপ্লেসমেন্ট চায় নাই। সো এখন সুয়ারেজকে যা গালি দেওয়ার দিয়ে ফেলছে, এখন আর নতুন করে কিছু দিব না। আর সুয়ারেজ, হ্যাঁ, যখন ওর পিক ছিল তখন ইট ওয়াজ মানে কমপ্লিটলি ডিফারেন্ট। সুয়ারেজ একটা মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। সো এখন ও যখন নিজে থেকে চলে যাচ্ছে, সো আই গেস এখন আর ওকে নিয়ে ব্যান্টিং করবো না। যাক, মানে ইভেন্টাসে গিয়ে রোনাল্ডোর সাথে গিয়ে ইয়া করুক, ফ্রেন্ডশিপ করুক, যা ইচ্ছা করুক। বাট হি ইজ এ বার্সা লেজেন্ড, সো এখন আর র্যান্ট করবো না। আচ্ছা, তো আহ, আমি একটু নেক্সট সিজনে বার্সার এত এত সমস্যার পরেও নেক্সট সিজনে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে কতটুকু এক্সপেকটেশন, সন্দীপ ভাই? আচ্ছা, এক্সপেকটেশনের কথা তো এখনো বলা যাচ্ছে না, কারণ টিমে যে ম্যাসিভ চেঞ্জ দরকার ছিল, আমাদের ব্যাকলাইনে যে চেঞ্জটা দরকার ছিল, ওই এখনো কোনো চেঞ্জ চেঞ্জ এখনো হয় নাই। পর্যন্ত কোনো চেঞ্জ আসেই না এখনো পর্যন্ত। তো এখনো পর্যন্ত বলা যায় যে টিম আগের মতোই আর কি, কারণ আমাদের প্রবলেম মেইনলি ছিল ব্যাকলাইন নিয়ে। তো যদি আমরা দেখি যে এই লাস্ট কয়েকদিনের মধ্যে যদি অ্যাটলিস্ট একসাথে, যেটা বারবার বলতেছি যে একটা টিমের ম্যাসিভ ওভারহল এক সিজনে করা পসিবল না কোনোভাবে। তো পিকে থাকতেছে বা বুস্কেটস থাকতেছে, যেমন আমাদের ডিএমএ, ওদেরকে ফার্স্ট অফ অল, যদিও দেখা যাচ্ছে যে মোটামুটি কোমানের স্টার্টার হিসেবে পিকে থাকবে, যদিও থাকা উচিত না, আস্তে আস্তে এখন বিগ নেম গুলাকে বেঞ্চ করা লাগবে। ডাজন্ট নেসেসারিলি মিন যে এখনই যারা এতদিন ধরে টিমকে সার্ভিস দিয়ে গেছে ওদেরকে একদম লাথি দিয়ে বের করে দেওয়া লাগবে টিমে। এটা হয়তো হারার পরে সবার মাথায় জিনিসটা আসছে, কিন্তু তারপরেও যারা এতদিন টিমের জন্য করছে ওদেরকে অ্যাটলিস্ট প্রথমে বেঞ্চ করে আস্তে আস্তে ওদের ওদের কাছ থেকে যদি মানে এক্সপিরিয়েন্স গুলা গ্যাদার করতে পারে আর কি, টিমের নতুন যে মেম্বার গুলো আসবে, যদি ভাই এখনো আসে এখানে নাই। আমি একটু অ্যাড করব যে ওদেরকে বেঞ্চ করা যাইতো, কিন্তু তারা যে হিউজ পরিমাণ ওয়েজ নিয়ে বসে আছে, হ্যাঁ, এত ম্যাসিভ একটা ওয়েজের একটা অবভিয়াস, গ্রুপ অফ প্লেয়ারকে যদি আমরা বেঞ্চে বসায় রাখি, তাহলে কিন্তু আমরা নতুন প্লেয়ার রিক্রুট করতে পারবো না। দ্যাটস না দ্য না না, প্রবলেম উইথ ইট। এক সিজন 2 সিজন রাখা তেমন একটা বড় ব্যাপার না অ্যাকচুয়ালি। আর এখন যেটা কথা সেটা হচ্ছে
একটা তো রুমার শোনা যাইতেছে যে সেমেদোর সাথে হচ্ছে ক্যান্সেলো আর গার্সিয়া সোয়াপ, যদিও কতটুকু আমি জানি না। এখন আমার মনে হয় যে এরিক গার্সিয়ার যে অ্যাট্রিবিউট গুলা অনেকটা পিকের মতোই আর কি, ইয়াং পিকে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি আর হাইটও এত বেশি না। মানে আমরা যদি পিকেরই কোনো আপগ্রেডেড ভার্সন চাই এখন, যদিও যেটা পাওয়া পসিবল না অ্যাকচুয়ালি। পিকে যে যাই বলুক না কেন, সে যখন তার সলিড খেলাগুলো দিচ্ছে, সে হি ওয়াজ ওয়ান অফ দ্য মানে বেস্ট সিবিস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন পাও তোরেসের জন্য আই গেস একটা ট্রাই করা উচিত। আমার কাছে মনে হয় এরিক গার্সিয়ার থেকে পাও তোরেস বেটার অপশন। আর নেক্সট সিজনের এক্সপেকটেশনের কথা যেটা বললে, সেটার হিসাবে হচ্ছে এখন যেহেতু যে মেইন প্রবলেমগুলো ছিল আমাদের ডিফেন্স আর মিডে, আমাদের সেই কিছু প্রবলেম সলভ করার ট্রাই করা হচ্ছে। যেমন যেগুলো ডে রুটস ছিল তাদেরকে বের করে যদি একটা এখন টিম আস্তে আস্তে একটু ফাস্ট খেলা স্টার্ট করতে পারে। আর প্লাস কোম্যানের থেকে এক্সপেকটেশন আমার আছে, ভালোই আছে, যেহেতু সে মানে তার পাস্ট এক্সপিরিয়েন্সের কথা চেয়ে বড় কথা হচ্ছে যে সে যেহেতু বার্সার লিজেন্ড, প্লাস নিজের থেকে এখানে এসে মানে অলরেডি কিছু জিনিসপত্র তো দেখা যাচ্ছেই যে সে ট্রাই করতেছে যে টিমটার মধ্যে যেগুলা, যদিও এগুলো কথাবার্তা আমার কাছে ভুয়া লাগতো সবসময়, যে মেসির কথার কারণে এইটা হইতো, মেসির কথার কারণে ওইটা হইতো, এগুলো ভুয়া কথাবার্তা। বাট তারপর আমার মনে হয় টিমের মধ্যে একটা ডিসিপ্লিন ক্রিয়েট হবে। আর নেক্সট সিজনে খুব বেশি এক্সপেক্ট করা ঠিক হবে না, আমাদের কারোরই ঠিক হবে না। বাট তারপরেও যেগুলো প্রবলেম ছিল আমরা যদি সলভ করতে পারি, আই গেস লিগের মধ্যে অ্যাটলিস্ট লা লিগাটা পাওয়া মানে খুব একটা টাফ হবে না, যদি আমরা চেঞ্জ গুলো আনি আর কি। আচ্ছা চয়ন, নেক্সট সিজনের এক্সপেকটেশনস? হ্যাঁ, এখন সত্যি কথা কি ট্রফি নিয়ে খুব একটা এক্সপেকটেশন করতেছি না, কারণ লা লিগা লেটস বি অনেস্ট, আমরা লাস্ট যে কয়বার লা লিগা জিতছি সেটা আমাদের ক্রেডিট আছে, রিয়াল মাদ্রিদের মিস ক্রেডিট আরো বেশি। ওরা আমরা যা স্লিপ করছে ওরা আছে বেশি স্লিপ করছে, এই জন্য আমরা জিতছি এই এই লাস্ট 5-6 সিজনের মধ্যে। এখন সবচেয়ে বড় এখন আমরা যেটা মেইন জিনিস এক্সপেক্ট করতেছি যে প্লেইং স্টাইলটা, প্রত্যেকবার আমরা দেখতেছি যে আমাদেরকে একটা টিম হাই প্রেস করে, প্লেয়ার গুলা পুরো দিশেহারা হয়ে যায়, কোনো মোরাল থাকে না, এদিক ওদিক ঘুরতে থাকে, কার মানে গোলকিপার থেকে পাস কাকে দিবে সেই পর্যন্ত আইডিয়া থাকে না। আমি অ্যাটলিস্ট ওটা চাচ্ছি যে একটা সময় ছিল যে বার্সা প্রেসের এগেনস্টে সবচেয়ে ইফেক্টিভ টিম ছিল বার্সা, সবচেয়ে বেশি ফ্লুইড টিম ছিল বার্সা। আমি খেলা একটু ফ্লুইডি আছি, জাস্ট একটু ফ্লুইডিটি। এখন এটাই হচ্ছে কথা যে আমার এখন কোনো ট্রফি নিয়ে কোনো এক্সপেকটেশন নাই, লিগ জিতুক না জিতুক, কিন্তু আমার অ্যাটলিস্ট প্লেইং স্টাইলটা একটু ইমপ্রুভ করা লাগবে, একটু মোরালটা ইমপ্রুভ করা লাগবে। হ্যাঁ, একটা ট্রফিলেস সিজন আমি নিতে পারবো, কিন্তু আবার সেই বালবার্দে সিটির মতো ইনএফেক্টিভ খেলাধুলা, সেই আবার একটা 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 হাই প্রেস টিমের সামনে একদম পুরা বাচ্চা আবাহনী মোহামেডানের মতো খেলাধুলা শুরু করার, আর ওইটা আর নিতে পারবো না, ওটা অনেক নিয়ে ফেলছি। আচ্ছা আতিক, নেক্সট সিজনের এক্সপেকটেশনস? আচ্ছা, নেক্সট সিজনে আসলে আমার অত একটা এক্সপেকটেশন নাই। তো এতক্ষণ ধরে যে আলোচনা হলো যে ডিফেন্স লাইন আসলে চেঞ্জ করা দরকার, তো এখনো তো কিছু হয় নাই। তো প্রাথমিকভাবে এখন চাচ্ছি যে যাতে ডিফেন্স লাইনে দুই একটা অ্যাটলিস্ট যাতে চেঞ্জ আসুক, যে একটা সিবি আর একটা রাইট ব্যাক, লেফট ব্যাক একটা চেঞ্জ আসুক। আর ওই যে চয়নের সাথে আমি আসলে, চয়ন ভাইয়ের সাথে আসলে আমি একমত যে আমরা আসলে মানে রিদমটা ফেরত পেতে চাই আসলে, যে এক সিজনে আইসেই যে লিগ বা চ্যাম্পিয়ন্স লিগে ফাইট দেওয়া ফেলাবে ওম্যান, এরকম আসলে আমি আশা করতেছি না। আমি আশা করতেছি যে যাতে আগের রিদমে যাতে ফেরত আসে, যাতে ইমপ্রেসিভ খেলা খেলতে পারে। যদি এরকম করতে পারে তাহলে টিমে আসলে বেশ কিছু ইয়াংস্টার আছে, তারা যদি ম্যাচিউর হয় তাহলে 2-1 সিজন পরেই হয়তো বা বার্সা একটা স্টেবল টিম হবে, তখন হয়তো বা কোনো কিছু জিতে যাবে। তবে নেক্সট সিজনে আসলে মানে ভালো খেলাটাই আসলে এক্সপেক্ট করতেছি, আর যাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলিস্ট কোয়ালিফাই করতে পারে। আচ্ছা মনিম, এক্সপেকটেশনস? আচ্ছা, expectations এখন, well, when you're a Barca supporter you're kind of used to winning, মানে That's changing একদম now. let's roll back the years. Yeah, exactly, that is changing now. The 2009, 10, 11 এই টাইমগুলোতে টিমস wouldn't dare press us, মানে বার্সাকে প্রেস করলেই জাস্ট যেটা হবে, দুইটা সিবি পুরা একদম ফ্রন্ট লাইনে চলে আসছে, তো দেখা গেল পিছনে পুরা স্পেস, মেসি আর গোলকিপার ওয়ান অন ওয়ান সিচুয়েশনে চলে আসছে। তো তখন এই জন্য টিমগুলো যেটা করতো, তখন বার্সার এগেইনস্ট টিমগুলোর যেটা স্ট্র্যাটেজি ছিল, যেটা মরিনহো খুব ভালোভাবে অ্যাপ্লাই করছিল, সেটা হচ্ছে বাস পার্কিং। বার্সার এগেইনস্টে তখন লোকজন বাস পার্ক করতো, যে ভাই তাও কোনোভাবে গোল, ওদের স্পেস দেওয়া যাবে না।
লাস্ট আমার যেই জিনিসটা সবচাইতে হিউমিলিয়েটিং লাগছে বার্সার কাছে, সেটা হচ্ছে যে বায়ার্ন এতটা হাই ডিফেন্সিভ লাইন খেলাইছেন, বার্সা জাস্ট কিচ্ছু করতে পারে না। ম্যানুয়াল নয়ের মিডফিল্ডার হিসেবে খেলতেছিল এরকম মনে হয়েছে আমার, যে ম্যানুয়াল নয়ের ছিল বায়ার্নের মিডফিল্ডার। আই ডু নট ওয়ান্ট এনি কাইন্ড অফ এম্বারাসমেন্ট লাইক দ্যাট। তো আমার কথা হচ্ছে যে ভাই আপনি ট্রফি জিতেন না, আমি এখন যদি মানে কোমানের কাছে আমার একটা ওপেন লেটার টাইপের যে ট্রফি টফি কিচ্ছু জেতার দরকার নাই, খালি টিমটা যাতে প্রেসে কাইট হয়ে না যায়, অ্যাজ চয়ন সেই যে আবাহনী মোহামেডান টাইপ ভাই খেলা আমরা আর চাচ্ছি না। আগের সিজনে লিভারপুল ছিল, এই সিজনে বায়ার্ন, তার পরের সিজনে দেখা যাবে সিটির সাথে খেলা করছে বা হচ্ছে ইউভেন্টাসের সাথে খেলা করছে, তো রোনালদোর এগেইনস্ট এটা করলে তো রোনালদো ফ্যানরা শেষ করে দিবে আমাদের, তখন আর দুনিয়াতে থাকা যাবে না। তো প্লিজ প্লিজ আমি বার্সার কাছ থেকে জাস্ট এইটাই চাই। এন্ড স্পেশালি আমি চাবো ডিয়ং যাতে নিজের বেস্ট খেলাটা খেলতে পারে। ফ্র্যাঙ্কি ডিয়ং অ্যাট হিজ বেস্ট ইজ আ ট্রিট টু ওয়াচ। এই জিনিসটা যদি করা পসিবল হয় তাহলে বার্সার আসলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, বিকজ ডিয়ং কিন্তু ডিফেন্সিভলি অ্যাকচুয়ালি সলিড, যেটা অনেকেই মিস করে। ডিয়ং হ্যাঁ, ডিয়ং বল ডিস্ট্রিবিউশন গ্যাদারিং এ খুবই ভালো, বাট ডিয়ং কিন্তু ডিফেন্সিভলি অনেক সলিড। ডিয়ং এর বল উইনিং খুব ভালো, সে ইনফ্যাক্ট সিমিতেও খেলছে। তো ডিয়ং যদি মিডফিল্ডটাকে রান করতে পারে, তারপর বার্সার সামনে এখনো মেসি আছে, ইভেন এট 33 ইয়ার্স অফ এজ মেসি হচ্ছে মেসি, জাস্ট মেসি নামটার জন্যই অপোনেন্ট টিম দুইটা ডিফেন্ডার ওই দিকে রেখে দেয়, একটা পাশে স্পেস ক্রিয়েট হয়। জাস্ট যদি কিছু জায়গা ঠিক করা যায়, আর আমি এই সিজনে অ্যাকচুয়ালি রোনাল্ড আরাউজোকে একটা স্টার্টিং রোলে দেখতে চাই আর কি। স্টার্টিং রোল ইনিশিয়ালি হবে না, বাট আস্তে ধীরে রোনাল্ড আরাউজোকে আমি হচ্ছে বার্সার একটা টপ ডিফেন্ডার হিসেবে গড়ে তুলুক, এটা চাচ্ছি আর কি। আরফিন ভাই, এক্সপেকটেশনস ফর দ্য নেক্সট সিজন? আমাকে বলতেছো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বুঝতে পারতেছি না, আমাকে হ্যাঁ হ্যাঁ বলতেছো? এক্সপেকটেশনস ফর দ্য নেক্সট সিজন, আরফিন ভাই। আচ্ছা, এক্সপেকটেশন, আচ্ছা, ওকে। সো আমার এক্সপেকটেশন, হ্যাঁ, লা লিগা জেতা লাগবে। মানে এটা অনেক হাই এক্সপেকটেশন বলতে পারো, বাট আমাদের যে রিসোর্সটা আছে, আই বিলিভ যে লা লিগা জেতা পসিবল। রিসোর্স বলতে অ্যাজ ইন লাইক আরো যদি একটা ভালো সিবি, আর যদি সাথে আরবি তো মনে পসিবল না, যদি একটা ভালো এলবি আনা যায়, আই বিলিভ যে লা লিগা জেতা পসিবল। বিকজ ফ্র্যাঙ্কলি স্পিকিং রিয়াল মাদ্রিদ কিন্তু এখনো খুব একটা ভালো স্পটে নাই, ওরাও কিন্তু রিবিল্ডিং দিয়ে যাচ্ছে। ওদের ডিফেন্স অনেক স্টেবল হয়েছে, বাট ওদের অ্যাটাক কিন্তু এখনো ওইরকম না, আগের লেভেলের মতো ডেঞ্জারাস না। সো আই গেস যদি ডিফেন্স ইস্যুটা ঠিক করা যায়, লা লিগা জিতা আই গেস টাফ হবে না, বিকজ মেসি এখনো কিন্তু আছে আমাদের সাথে। আর আমাদের মিডফিল্ডেও অনেক প্লেয়ার আছে, অ্যাটাকে অনেক প্লেয়ার আছে, আরো কিনবে। সো ডিফেন্সে যদি ঠিক মতো কোচ যদি বুঝে ভালো কাউকে কিনতে পারে, লাইক আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে যে পাউ টরেস। তো পাউ টরেস বা অন্য কেউ কে দেখতে পারে। লাইক আরেকটা হচ্ছে সবাই যে এরিক গার্সিয়াকে চাচ্ছে, আমি পার্সোনালি চাচ্ছি না যে এরিক গার্সিয়া কেন, বিকজ আমাদের স্কোয়াডে অলরেডি এরিক গার্সিয়া থেকে বেটার প্লেয়ার আছে, যেটা হচ্ছে টরিবো আর কি। টরিবো কিন্তু এমনি যে কটি ম্যাচ খেলছে অনেক সলিড পারফরমেন্স দিছে। শালকে জাস্ট কয়েকটা ফলো করছিলাম, সব ফলো করা হয়নি, বাট যেগুলোতে দেখছি মোটামুটি ভালো পারফর্ম করছে। বাট অবভিয়াসলি অনেক ইম্প্রুভমেন্ট স্কোপ আছে ওর। সো টরিবোকে যদি প্লে টাইম দেওয়া যায়, তারপর যদি পাউটার্সকে আনা যায়, পাউটার্স লংলের সাথে কম্পিট করতে পারবো, মানে সাব করায় খেলানো যাবে। আর যদি গায়াকে আনানো যায়, তা ডিফেন্সটা মোটামুটি স্টেবল করতে পারলে আই গেস লা লিগা জিতা যাবে। আর আই গেস এইবার আমাদের লা লিগাটা জিতা উচিত, কারণ এত ট্রোল খাওয়ার পর যদি এবার লা লিগা না জিততে পারি, মানে আমাদের বেসিক্যালি আর্সেনাল লেভেলে বানাই দিবে মানুষজন। আই গেস আমার এক্সপেকটেশন হচ্ছে লা লিগা জিতা আর কি। আচ্ছা আচ্ছা, so after this horrendous season, I hope and pray that Barca fans would get to see better days in the next season. আজকে আমাদের সাথে সব গেস্টকে আমাদের সাথে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আজকের এক্সপিরিয়েন্স নিয়ে যদি কেউ কিছু বলতে চান, কেমন লাগলো আমাদের শো? এনিওয়ান? শো তো অবভিয়াসলি ভালো লাগলো অনেক, যেহেতু সবাই বার্সা সাপোর্টার এখানে। আর এর আগের যদি কোনো শো হতো ঠিক ওই বায়ার্নের ম্যাচের পরে, তার দেন ওইটা একটু ডিফিকাল্ট ছিল তখন কথা বলা আর কি, কারণ তখন অ্যাকচুয়ালি কথা বলার মতো তেমন কিছু ছিল না। এখন যেহেতু মোটামুটি একটা যেভাবে হোক না কেন মেসি স্টে করতেছে। আর আরেফিন যেটা বললো, আর আমি ফার্স্টে বললাম যে লা লিগাটা যেটা আসলে তেমন একটা টাফ হবে না, কারণ গত সিজনে কিন্তু এরকম ছিল না যে মানে প্রথম থেকে আমরা অনেক পিছায় ছিলাম বা এরকম কিছু একটা। আমরা হচ্ছে খুবই মানে বলা যায় ছোট মার্জিনে অ্যাকচুয়ালি লা লিগা হারছি, যদিও আমাদের হারার কথা ছিল না অ্যাকচুয়ালি। কান্তই যথেষ্ট বেশি ফাঁক আপ করার কারণে আমাদের
লাস্টে এসে লালিগাটা করা লাগছে। তো আমি এক্সপেক্ট করতেছি যে টিম যদি একটু রিবিল্ড করা যায় আমরা খুব স্ট্রংলি লালিগা জিততে পারবো আর কি, এই এক্সপেকটেশন থাকা ভালো অ্যাকচুয়ালি। আর সবার সাথে কথা বলে সবার অ্যাকচুয়ালি অপিনিয়ন গুলা জানা গেল, সবাই কিছু না কিছু এক্সপেক্ট করতেছে এন্ড সবাই তাদের অ্যাকচুয়ালি বিভিন্ন মতামত গুলা জানাইছে। তো সব মিলায় জিনিসটা বেশ ভালো লাগছে। আর বার্তোমেউকে যদি একটু গালাগালি করতে পারতাম আর একটু বেশি ভালো লাগতো, বাট I think we can make a special episode for Bartomeu. হ্যাঁ অবভিয়াসলি উই অ্যাকচুয়ালি শুড। আমরা একটা PG-13 একটা দিয়ে দিব, তারপরে আমরা শো শুরু করে দিব। না ইনফ্যাক্ট লাইভ শেষ করার পরেই আমরা কিছুক্ষণ এটা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ আমরা কিছুক্ষণ করতে পারি সেটা। আচ্ছা আরিফিন ভাই, আজকের শোটা কেমন লাগলো? আই থিঙ্ক আরিফিন ভাইয়ের কানেকশন প্রবলেম দিচ্ছে। তো মুনিম, আতিক, চয়ন, তোরা যদি কিছু অ্যাড করতে চাস আজকের এক্সপেরিয়েন্স নিয়ে। আচ্ছা 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 আমি বলি কিছু, লাইক আমি বলি হ্যাঁ হ্যাঁ this was actually my first podcast, so I was pretty excited. The way it went actually আমার খুব ভালো লাগছে, and এখানে সবাই obviously বার্সা ফ্যান্স, তো অনেক কিছু অনেকে রিলেট করতে পারছে। লাইক মাঝে মাঝে হয় যে সবার সাথে কথাবার্তা বললে কিছু বার্সা ফ্যান্স থাকে, কিছু অন্য টিমের ফ্যান্স থাকে, সো আমাদের ইন্টারনাল ইস্যুস গুলো সবাই রিলেট করতে পারে না। সবাই মনে করে যে আমরা আজেরা র্যান্টিং করি, আজেরা এটা ওটা করি, বাট যখন একটা কিছু বললাম লাইক অন্যরাও বুঝতে পারতেছে যে কি বলতেছি, কেন বলতেছি, রাইট? তো ওটার জন্য ভালো লাগছে আর কি। ইট ওয়াজ আ গুড শো আর কি। থ্যাঙ্কস। মুনিম, আতিক। অফকোর্স এই পডকাস্ট গুলোতে যখন নিজেদের ক্লাবের সাপোর্টাররা থাকে অফকোর্স জিনিসগুলো অনেক ভালো লাগে। স্পেশালি এখন আমি হয়তো বা একটা ইস্যু একভাবে চিন্তা করি, যখন অন্য কারো ওপিনিয়ন জানা যায় আমার নিজের নলেজও এনরিচ হয়। প্লাস এই আর হচ্ছে সন্দীপ ভাই যেটা বললেন, এই গালিগালাজ গুলো যদি একটু করতে পারতাম আর একটু ভালো লাগতো হয়তো, বাট আই থিঙ্ক ফর অ্যানাদার টাইম হয়তো। ওভারঅল অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার মানে ফার্স্ট কোনো শো, কোনো পডকাস্টে আসা আর কি। তো আমি আসলে এখানে আসে মানে যারা বার্সা সাপোর্টার আছে তাদের কথাবার্তা শুনে আসলে আরেকজনের পয়েন্ট অফ ভিউটা আসলে জানতে পারলাম, যে আরেকজন কিভাবে চিন্তা করতেছে, মানে কিভাবে মানে এই মানে ক্রান্তিকালটা আসলে মানে কিভাবে কে কিভাবে দেখতেছে আর কি, এটা সম্বন্ধে জানতে পারলাম। তো ওভারঅল আর কি ভালো ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো আবারও থ্যাঙ্কস এভরিওয়ান ফর জয়নিং আওয়ার শো। আমরা শোর এন্ডিংটা সোহান খুব ভালো মতো দিয়ে দিল, মেসি এন্ড ইনশাল্লাহ। দ্যাট উইল বি আওয়ার মোটো আই থিঙ্ক ফর দ্য নেক্সট সিজন। তো অন দিস নোট আই এম এন্ডিং দিস শো। আমাদের নেক্সট এপিসোড গুলা খুব সামনে, খুব তাড়াতাড়ি চলে আসবে। সো স্টে টিউন ফর দ্যাট। টিল দেন, স্টে সেফ এন্ড স্টে হেলদি।